and best wishes to everyone. আমরা অনেকদিন পরে ক্লাস সেশন নিতে যাচ্ছি আজকে। তো আজকে আমরা যেটা আলাপ করব কমন একটা সিনারিও, যে একটা লং কেসের উপরে আমরা ম্যালিগনেন্ট ডিজিজ মানে হলো হচ্ছে একটা ক্যান্সারাস ডিজিজ, মনে করেন একটা কার্সিনোম অফ দ্য স্টোমাক, obstructive jaundice due to carcinoma of the head of the pancreas, colorectal malignancy, intra-abdominal যে কোনো ম্যালিগনেন্সি, কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, কমন যেগুলো। অর্থাৎ এই যে ম্যালিগনেন্ট ডিজিজের লং কেসগুলি কিভাবে আমরা ফেস করব, একটা আউটলাইন। এই আউটলাইন প্রথমে ক্লাস নিব আমরা, অ্যান্ড দেন আমরা প্রত্যেকটা ম্যালিগনেন্ট ডিজিজের উপরে আমরা আলাদা আলাদা লং কেস হিসেবে পড়ব। তাতে করে আপনারা যদি অ্যাকোয়ান্টেড হয়ে যান যে ম্যালিগনেন্ট ডিজিজের লং কেসের প্যাটার্ন, এটা শুধু লং কেস না, দেখা যাবে যে আপনার রিটেন, দেখা যাবে যে আপনার এসএকিউ, আপনার ভাইবা, সব কিছু কিন্তু কাভার হয়ে যাবে। এটা এমন একটা স্টাইল বলতে পারেন, এমন একটা আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, যদি আপনি পড়েন বা বুঝেন তাহলে কিন্তু এইটার উপরে কিন্তু সব লং কেস হয়ে যাবে। সকল ম্যালিগনেন্ট একই প্যাটার্ন, অলমোস্ট সেম প্যাটার্ন। সুতরাং নাথিং টু বি ওয়ারিড। আমরা একটা ম্যালিগনেন্ট ডিজিজের উপরে কিভাবে লং কেস অথবা ইভেন ইন রিটেন এক্সাম কিভাবে একটা সিনারিও বেসড কোশ্চেন অ্যান্সার করা হয়, তারপরে ভাইভাতে কিভাবে অ্যান্সার করা হয়, এই জিনিসটার উপর দখল থাকলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো আমি মানে ব্রেকডাউন করে পড়তে ভালোবাসি এবং আপনাদেরকে বুঝাতেও ভালোবাসি, বিকজ it will create a better understanding. It will create a new windows of understanding. খুবই মানে ইফেক্টিভ একটা মেথড আমি বলবো। তো আমরা সরাসরি চলে যাই। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং এই তো আপনাদের খুব বেশি দিন নাই। যারা ফাইনাল এমবিবিএস এক্সামিনি তাদের তো 2-3 মাস পরেই পরীক্ষা। বেস্ট উইশেস থাকলো এবং আপনারা আস্তে আস্তে পড়ে যান, ইনশাল্লাহ পাস করে যাবেন। আমি চলে যাচ্ছি কিভাবে এই ম্যালিগনেন্ট ডিজিজ সম্পর্কে লং কেস হিসেবেই বলেন আর রিটেন এক্সামই বলেন, যে কোনো কিছুর আন্ডারস্ট্যান্ডিং এর আপনাকে কিন্তু কিছু জিনিস আপনাকে জানতেই হবে। যেমন একটা ডেফিনেশন জানতে হবে, একটা ম্যালিগনেন্ট টিউমার অথবা টিউমারের ডেফিনেশন কি। যে কোনো সময় কিন্তু আপনাকে যে কোনো কিছু আস্ক করতে পারে এক্সামিনার। সো ডেফিনেশন, একটা টিউমারের ক্লাসিফিকেশন ওই রবিনস প্যাথোলজি থেকে আমরা জানি, এবং সেগুলোর এক্সাম্পল একটা একটা করে ফট করে জিজ্ঞেস করলো আপনাকে, ঠিক আছে আপনি টিউমারটাকে ক্লাসিফাই করেন তো স্যার, অ্যাকর্ডিং টু বিহেভিয়ার, বিনাইন, ম্যালিগনেন্ট, অ্যাকর্ডিং টু হিস্টোলজিক্যাল অরিজিন। আপনি বলা শুরু করলে স্যারেরা বুঝতে পারবে যে আপনার একটা কনসেপশন আছে। সাথে দুই একটা করে এক্সাম্পল আপনারা পড়েছেন অলরেডি, সেগুলো আমরা জানবো। একটা ম্যালিগনেন্ট সেল অথবা টিউমারের যে ক্যারেক্টারিস্টিক্স হিস্টোলজিক্যাল, এটাকে প্যাথোলজিও বলা হয় অনেক সময়। যে কোনো সময় জিজ্ঞেস করবে, আচ্ছা একটা ম্যালিগনেন্ট সেল কিভাবে চেনা যায় জানেন? তখন আর কিন্তু আপনাকে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতে হবে। বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমারের যে পার্থক্য, সেটা ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যালিগনেন্ট ডিজিজ অথবা ক্যান্সারের জন্য, টিউমারের জন্য কিছু এটিওলজিক্যাল ফ্যাক্টর থাকে। ইন জেনারেল কিছু থাকেই। ইট মে বি সিম্পল, মনে করেন স্মোকিং, ইট মে বি সিম্পল ওবেসিটি, হতে পারে ইনক্রিজড এজ, এগুলো সব কমন। তো এটিওলজিক ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্যান্সারের জন্য কিছু কিছু এটিওলজিক ফ্যাক্টর একেবারেই সম্পর্কযুক্ত। তো আমাদের এটা জানতে হবে, হিস্ট্রিতে আমাদের নিতে হয় সেই কারণে। এবং ওই ডিজিজের জন্য, যেমন কলোরেক্টাল ম্যালিগনেন্সির জন্য আপনি যদি ফ্যামিলি হিস্ট্রিটা না নেন, যে ফ্যামিলিয়াল ভাবে কোলোরেক্টাল ম্যালিগনেন্সির একটা প্রোগ্রেশন হয়, যেটাকে বলা হয় হেরিডিটারি নন পলিপোসিস কোলাই, এটা একটা সিনড্রোম। আবার ওদিকে ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস, এরকম কিছু মানে ক্লিনিক্যাল কন্ডিশন এটিওলজিক ফ্যাক্টরের সাথে জড়িত।
যেমন মনে করেন ইসোফেজিয়াল ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এগুলো হাই স্পাইসি ফুড, হট ফুড, তারপর কিছু খাবার, ফুড, অ্যালকোহল, হ্যাঁ, এগুলোর সাথে সম্পর্কযুক্ত। রেড মিট কোলোরেক্টাল ম্যালিগনেন্সিতে, এগুলো কিন্তু হিস্ট্রিতে আপনাকে আসতে হবে। একটা ব্রেস্টের ম্যালিগনেন্সিতে আপনাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা একটা ইটিওলজিক্যাল ফ্যাক্টর। ব্রেস্ট ফিডিং করে কিনা, নন ব্রেস্ট ফিডাররা বেশি এফেক্টেড হয়। সো নন, এগুলো একটা এটিওলজিক্যাল ফ্যাক্টর। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা লং কেস হিসেবে বলেন আর রিটেন এক্সামই বলেন। আরে ভাই কি মানে বুঝলাম না, আমি ক্লাস নিচ্ছি আমি। সরি, এক্সকিউজ মি। ওকে, আমরা এটিওলজিক্যাল ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন একটা ম্যালিগনেন্সির জন্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিছু কমন প্রেজেন্টেশন থাকে। যেমন ধরি আমরা যাব জেনারেল প্রেজেন্টেশন, কিছু লোকাল প্রেজেন্টেশন, কিছু মেটাস্ট্যাটিক প্রেজেন্টেশন। তো এগুলো আমরা আস্তে আস্তে মানে ভাগ করে পড়তে থাকলে হিস্ট্রি নেওয়ার সময় যে সিস্টেমের ফিচারগুলি বলবে অ্যাকর্ডিংলি আমরা ভাগ করে ওই প্রেজেন্টেশনগুলি আমরা মানে আগাতে পারবো আর কি। আমি দেখাবো মানে কিছু সহজ উপায় আছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মনে রাখার জন্য, যে কোন ক্যান্সারের জন্য বা সকল কমন ক্যান্সারের জন্য সকল কমন প্রেজেন্টেশন কি, তারপরে স্পেসিফিক ক্যান্সারের জন্য কিছু স্পেসিফিক প্রেজেন্টেশন আছে, আমরা ওগুলো জানবো। একটা ম্যালিগনেন্ট টিউমার, একটা ক্যান্সার আপনারা জানেন যে স্প্রেড করার সম্ভাবনা থাকে। তো কিভাবে যায় সেটা হচ্ছে রুটস অফ স্প্রেড যেটাকে বলে। সাধারণত 4টা উপায়ে যায়, আপনারা রবিন্স থেকে জানেন যে ডাইরেক্ট যেতে পারে, ডানে বামে উপর নিচে, যেখানে ক্যান্সারাস গ্রোথটা আছে সেখান থেকে ডাইরেক্টলি ইনভেট করে লোকাল ইনফিল্ট্রেশন করে একটু রাইট সাইডে গেল, একটু লেফট সাইডে গেল, অথবা সার্কামফারেন্সিয়াল গেল, অ্যাবভ ডাউনওয়ার্ডস গেল, এটাকে ডাইরেক্ট বলা হয়। তারপরে আমরা যাব হেমাটোজেনাস স্প্রেড, আমরা লিমফ্যাটিক স্প্রেড, আর একটা আছে ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড। তো এগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা সম্যক ধারণা অবশ্যই থাকতে হবে। না থাকলে স্যারের যে কোনো সময় জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি বলেন তো কার্সিনোম অফ দ্য স্টমাক কি ভাবে স্প্রেড করতে পারে, আপনারা কিন্তু ধরবে সেটা। আপনি তখন আলাদা আলাদা মুখস্থ করলেও করা যায়, আর একটা রবিন্সের সেই বেসিক নলেজ থেকে যদি আপনি অ্যান্সার করেন, সেটাই লেখা আছে আলাদা আলাদা ভাবে, তাহলে কিন্তু এক্সেলেন্ট হয়। সো এইটুকু আপনাকে জানতে হবে। কিছু অর্গানের টিউমারের ক্লাসিফিকেশন আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় ধরতে পারে। যেমন স্টোমাকের ক্যান্সারের ক্লাসিফিকেশন বলে, একটা হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, একটা মরফোলজিক্যাল আছে, আর্লি আছে, লেট আছে, অ্যাডভান্স আছে। তারপরে আর্লিটাকে ভাগ করা হয়েছে লরেন ক্লাসিফিকেশন, জাপানিজ ক্লাসিফিকেশন ইত্যাদি। তো এগুলো কিন্তু থিওরি, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ব্রেস্টের টিউমার আপনি কিভাবে ক্লাসিফাই করবেন, এটা কি ডাকটাল নাকি লোবিলার? ডাকটাল যদি হয় ইনসাইটু আছে, ইনভেসিভ আছে, লোবিলারও তাই, ইনসাইটু আছে, ইনভেসিভ আছে। তো কমন কয়েকটা অর্গান যেমন স্টমাক, ব্রেস্ট, ওভারি, টেস্টিস, এগুলোর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন, কোলোরেক্টাল ক্যান্সারেরটাও জানতে হয়। এগুলো কিন্তু ভেরি কমন। আপনাকে অন্য অর্গানের যেমন কি বলবো, কিডনির টিউমার অত জিজ্ঞেস করা হয় না, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার ক্লাসিফাই করতে অত জিজ্ঞেস করা হয় না, বিশেষ করে লং কেসে অন্তত আপনাকে এই কয়েকটা জিনিস জানতে হবে। তারপরে একটা টিউমারের গ্রেডিং কিভাবে করা হয়, বা গ্রেডিং জিনিসটা বলতে কি বুঝি আমরা, স্টেজিং জিনিসটা বলতে কি বুঝি, এইটা কিন্তু আপনাকে কনসেপ্ট থাকতে হবে।
টিউমারের কিছু মার্কার আছে, মানে টিউমার সেল থেকে কন্টিনিউয়াসলি কিছু স্পেসিফিক অ্যাকর্ডিং টু টিউমার সেলের টাইপ অনুসারে কিছু এনজাইম, হরমোন, প্রোটিন ইত্যাদি বের হতে থাকে এবং বডি ফ্লুইড বিশেষ করে ব্লাডে কিন্তু এটা পাওয়া যায়। তো সেটা মেজার করে আমরা ওই স্পেসিফিক টিউমারের কিন্তু উপস্থিতি বুঝতে পারি, সেটাকে টিউমার মার্কার বলি আমরা। সো কোন টিউমারের কি কি টিউমার মার্কার এটা আপনাকে মুখস্থ করে হলেও আপনাকে জানতে হবে। যেমন একটা সিম্পল বলি যে প্রোস্টেটের ক্যান্সার, আপনারা সবাই কিন্তু পিএসএ বলে জানেন, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। একটা আলফা ফিটোপ্রোটিন, এটা হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য প্রযোজ্য, টেস্টিকুলার টিউমারের জন্য প্রযোজ্য। তো টিউমার মার্কার সম্পর্কে আমরা জানবো। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এটা সম্পর্কে একটু হালকা ধারণা রাখতে হবে। যদিও একটা টিউমার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, এর মানে শ্রেণী বিভাগে খুব কমই টিউমার এরকম ভাবে আসে আর কি, বাট তারপরও আমরা একটু জানবো। একটা ম্যালিগনেন্ট ডিজিজ অথবা ম্যালিগনেন্ট যে সিনারিও বেসড কোশ্চিন দিল, সেই কোশ্চিনের অ্যান্সার করতে গিয়ে আমরা হাউ উইল ইউ ইভ্যালুয়েট শব্দটা বলি। তো ইভ্যালুয়েশনের ভিতরে হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে। তো হিস্ট্রিতে আমরা কি কি রিলিভেন্ট হিস্ট্রি নিব এবং কি কি এক্সামিনেশন করব, আমাদের কি কি আসলে দরকার একটা ম্যালিগনেন্ট ডিজিজে। আমার তো ম্যালিগনেন্ট ডিজিজে মার্ফি সাইন দরকার নাই, আমার তো ম্যালিগনেন্ট ডিজিজে রাইট এলেক ফোসা টেন্ডারের দরকার নেই। তো আমাদের কি কি দরকার আছে, ওই ফোকাস অনুসারে আমরা প্রায় প্রত্যেকটা ম্যালিগনেন্ট কন্ডিশনের জন্য একই রকমের, প্রায় প্রত্যেকটা, এক্সেপ্ট শুধু লোকাল এক্সামিনেশনটা আলাদা হবে, বাকিটুকু সব সেম। সো আপনি যদি এই প্রিন্সিপালটা আত্মস্থ করতে পারেন, আপনি এক্সামিনেশনে বলেন, আপনি ইনভেস্টিগেশনে বলেন, সব কিন্তু অলমোস্ট সেম, একইভাবে যাবে। শুধুমাত্র অ্যাকর্ডিং টু টাইপ অফ দ্য লোকেশন অফ দ্য অর্গান অথবা টাইপ অফ দ্য অর্গান ইনভলভ, অতটুকু অনুসারে কিছু ইনভেস্টিগেশন আলাদা হয়ে যাবে, আদারওয়াইজ সেম। তারপরে একটা ম্যালিগনেন্ট ডিজিজ আপনি ডায়াগনোসিস করেই ফেললেন, যেভাবে হোক আপনি করে ফেললেন, এমনকি সাইটোলজিক্যাল হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস পর্যন্ত আপনি চলে গেলেন। যাওয়ার পরই কি আপনি রুগীকে বলবেন চলেন আসেন যাই আমরা সার্জারি করে ফেলি অথবা কেমোথেরাপি দিয়ে দিই? এটা আপনি করতে পারবেন না। আপনাকে প্রপার আরো একটু ইভালুয়েশন করতে হবে যে এই টিউমারটা, এই ক্যান্সারটা কতটুকু এক্সটেন্ড করেছে, তার মানে স্প্রেড করতে পারে, ওই যে আগের ঘটনা, সেটাকেই কতটুকু এক্সটেন্ড অথবা স্প্রেড করেছে সেটাকে কিন্তু আমরা মানে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে, তারপরে ইনভেস্টিগেশন করে, এমনকি পারঅপারেটিভ ফাইন্ডিংস করে, এমনকি অপারেশনের পরে যে অংশটুকু আমরা কেটে ফেলবো সেটাকে হিস্টোলজিতে এক্সামিনেশন করার পরেও কিন্তু কিছু স্টেজিং মানে এক্সটেন্টে কিন্তু পার্থক্য হতে পারে। অর্থাৎ এই যে স্প্রেড কতটুকু করছে এটা কিন্তু হিস্ট্রি থেকে শুরু করে পোস্ট অপারেটিভ স্পেসিমেন এক্সামিনেশন পর্যন্ত কিন্তু এটা যেতে হবে, তারপরে প্রপার এক্সটেন্টটা হয়। বাট আমরা অপারেশনের আগে পারঅপারেটিভ এবং অপারেশনের পরে যেটা, সেটা বাদ দিয়ে আমরা হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ইমেজিং করে আমাকে কিন্তু দেখতে হবে যে ওই টিউমারটা ওখানেই আছে নাকি ওখান থেকে একটু সারাউন্ডিং এ সরে গেছে বা ছড়িয়ে গেছে, নাকি আরেকটু সারাউন্ডিং এ অর্থাৎ একটু ডিস্টেন্টে, লোকাল ডিস্টেন্ট, একটু দূরে অন্য কোথাও চলে গেছে। এটাই হলো এক্সটেন্ট। এটাকে আপনাকে নির্ধারণ করতেই হবে, কারণ আপনি যদি স্প্রেড কতটুকু হয়েছে না জানেন তাহলে কিন্তু আপনি টিউমারের চিকিৎসা করতে পারবেন না। কারণ একটা টিউমার, পেটের টিউমার যদি লাংসে স্প্রেড করে, আপনি পেটের টিউমার চিকিৎসা করে কি করবেন? একটা টিউমার যদি পেটের টিউমার ব্রেনে স্প্রেড করে, আপনি পেটের টিউমার কেটে কি করবেন? অথবা পেটের টিউমারের প্রাথমিক চিকিৎসা দিয়েই বা কি করবেন? হ্যাঁ দিতে হবে, তবে মডালিটিটা চেঞ্জ হবে, যে না আমার এত বেশি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট, একদম
কিউরেটিভ ট্রিটমেন্ট মানে একদম ক্যান্সার মানে সেরে ফেলার চিকিৎসা কিন্তু করা যাবে না। আমাকে তখন অন্য একটা মডালিটি চুজ করতে হবে, যেখানে পেশেন্টকে বলতে হবে যে না, আপনার তো চারিদিকে ছড়িয়ে গেছে, এটা তো আর সম্ভব না ওইভাবে একদম সমূলে কিউর করা। এখন আপনাকে সাম ফর্ম অফ সিমটোমেটিক প্যালিয়েটিভ এরকম চিকিৎসা নিতে হবে। সো আপনার ডায়াগনোসিস, আপনার কিন্তু আরো কিছু স্টেপ আছে যেগুলো পার করে আপনাকে কিন্তু চিকিৎসার মেথডটা চুজ করতে হবে। এখন আপনারা সকলেই এরকম ধারণা করতে পারেন যে একটা টিউমার ডায়াগনোসিস করা, চিকিৎসা করা কি শুধুমাত্র সার্জনের কাজ? এটা আসলে কখনোই সম্ভব না। এমনকি চিকিৎসা করা কিন্তু সার্জনের একার পক্ষে সম্ভব না। এখানে কিন্তু আপনাকে হেল্প করলো কে? প্রথমে সাইটোলজিক্যাল হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য হেল্প করলো প্রথমে হিস্টোপ্যাথোলজিস্ট। ইমেজিং এর সিটি স্ক্যান বলেন, আলট্রাসোনোগ্রাফি বলেন, এখানে কিন্তু রেডিওলজিস্ট কিন্তু আপনাকে হেল্প করবে। তারপরে আপনি সিদ্ধান্ত দেওয়ার আগে আপনি আরো মেডিকেল অনকোলজিস্ট, তারপরে হচ্ছে রেডিয়েশন অনকোলজিস্ট, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিতে হয়। তাহলে মানে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের মাধ্যমে কিন্তু একটা টিউমার কিন্তু সবসময় বা ম্যালিগন্যান্ট ডিজিজ কিন্তু সবসময় চিকিৎসা করতে হয়। আপনাদের ভুল ধারণা থাকতে পারে যে সার্জনের কাছে গেলেই উনি ডায়াগনোসিস করে উনি ফাইনাল সিদ্ধান্ত দিয়ে, এটা কিন্তু আসলে আমরা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে হয়তো বিভিন্ন স্যারের, বড় বড় স্যারের নলেজ এবং অভিজ্ঞতায় আমরা করতে পারি, তদুপরি কিন্তু কিছু না কিছু ইনভলভমেন্ট সকলেরই কিন্তু থাকে। দেখেন আপনি ইমেজিং করলো, ইনভলভমেন্ট হয়ে গেল ইনডাইরেক্ট, তারপরে হিস্টোলজি করলো, ইনভলভমেন্ট হয়ে গেল, তার সাথে কথা না বললেও সে কিন্তু আপনাকে হেল্প করলো। আইডিয়ালি সকলে মিলে বসে মেথড অফ ট্রিটমেন্ট অর চয়েস অফ ট্রিটমেন্ট কিন্তু সিলেকশন করা হয়। সো আপনার ডায়াগনোসিস রুগীকে কিন্তু কাউন্সিল করতে হবে যে না, আমরা চিকিৎসা করার আগে আমি আরো বৈঠক করব, আরো কনফারেন্স করব, আরো দুই চারজনকে মিলে। যেমন মনে করেন একটা কোলোরেক্টালের ম্যালিগনেন্সি, এখানে রেকটাম কাটতে হবে, সামটাইমস অ্যানাস কেটে ফেলতে হয়, একটা ইন্টেস্টাইন পেটের বাইরে বের করে দিতে হয়, মানে স্টোমা করে দিতে হয়। এই স্টোমা সারা জীবনের জন্য স্টোমা হতে পারে, আবার মনে করেন যে টেম্পোরারিও হতে পারে। তো স্টোমা কেন করে, ওই সমস্ত ক্ষেত্রে ওগুলো পরের কাহিনী। কেন করে, কিভাবে করে, কিন্তু করে যে পেটের মানে ওয়াল দিয়ে আমরা নাড়ি ভুড়ি অর্থাৎ ইন্টেস্টাইন, হয় স্মল ইন্টেস্টাইন নাহলে লার্জ ইন্টেস্টাইন বের করে দিই। স্মল ইন্টেস্টাইন আইলিয়াম বের করলে আমরা আইলোস্টোমি বলি, কোলন বের করলে আমরা কোলোস্টোমি বলি। কি কারণে করি ওগুলো বিস্তারিত পরে পড়বো আমরা। তো এই যে আইলোস্টোমি, কোলোস্টোমি, এগুলো কিন্তু চারটিখানি কথা না। রুগীর পারসেপশন লাগবে, রুগীর অ্যাকসেপ্টেন্স লাগবে, রুগীর এডুকেশন লাগবে। রুগী ভয় পাবে যে আমার এখান থেকে দিয়ে স্টুল বের হবে, কিভাবে কি করব স্যার, এটা না করলে হয় না, ইত্যাদি সবকিছুরই ব্যবস্থা আছে। তো তার জন্য একজন ব্যবস্থাপক হলে ভালো হয় না? আছে, স্টোমা কেয়ার নার্স আছে, স্টোমা কেয়ার স্পেশালিস্ট আছে, এগুলোর কিন্তু হেল্প নিতে হয়। এগুলো কিন্তু প্রি এডুকেশন আগে নিতে হয়, বা নিলে রুগীর জন্য সাহস হয় এবং টোটাল ম্যানেজমেন্টে কিন্তু। সো ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু ওরকম না যে আসলাম আমার সার্জন সার্জারি করে দিল, তারপর আপনি ভালো হয়ে গেলেন, ফু দিয়ে দিলাম, এরকম কিন্তু নয়। ইভেন সার্জারির পরেও কিন্তু হিস্টোলজিক্যাল স্পেসিমেন মাইক্রোস্কোপে হিস্টোপ্যাথোলজিস্ট দেখে, দেখার পরে আরো কিছু দেখে, সেগুলো কি, সেগুলো সেলুলার ইনফিল্ট্রেশন, তারপরে যে ব্লাড ভেসেল ইনভেশন, তারপরে লিম্ফ্যাটিক ইনভেশন, লিম্ফ নোড, সো মানে মেনি থিংস। এগুলো কিন্তু অ্যানালাইসিস, ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, এগুলো কিন্তু হিস্টোলজিক্যাল যে রিপোর্ট, সেগুলো অঙ্ক কষে ম্যাথমেটিক মানে ম্যাথস ক্যালকুলেশন করে অনকোলজিস্ট মিলে এবং সার্জন মিলে কিন্তু আবার সিদ্ধান্ত নেয় যে অপারেশনের পরেও কিন্তু কিছু ফর্মে চিকিৎসা তার লাগতে পারে। কি ফর্ম? যেমন কেমোথেরাপি লাগতে পারে, রেডিওথেরাপি লাগতে পারে অপারেশনের পরে।
তো অপারেশনের পরে এই যে চিকিৎসাগুলি অ্যাডিশনাল হিসেবে দিচ্ছি সেগুলোকে আমরা অ্যাডজুভেন্ট চিকিৎসা বলি বা অ্যাডজুভেন্ট থেরাপি বলি। অ্যাডজুভেন্ট থেরাপি হতে পারে কেমোথেরাপি, হতে পারে রেডিওথেরাপি, হতে পারে ইমিউনোথেরাপি, কিছু ইমিউনোলজিক্যাল ড্রাগস পাওয়া যায়, কিছু হরমোন আছে, হরমোন থেরাপি। তো এগুলো সবাই মিলে কিন্তু ডিসিশন দিতে হয়। সো আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে আফটার ডায়াগনোসিস you will have a lot of job to define the extent of the disease for the selection of the correct method of the treatment. ওকে, তারপরে ট্রিটমেন্ট অপশনগুলি কি কি এবং ওই স্টেজের জন্য মানে কত দূর গেছে আমরা যে এতক্ষণ ধরে গল্পটা করলাম, ট্রিটমেন্ট অপশনগুলি কিন্তু সম্পর্কে একটু জানতে হবে। যেমন আর্লি স্টেজ যদি হয় তাহলে কিন্তু আমরা ভালো মতনই কিন্তু যে চিকিৎসাটা দিব সেই চিকিৎসাটা ভালো মতনই দিতে পারবো। অর্থাৎ আমি যদি সার্জারি করি ভালো মতনই সার্জারি করতে পারবো। আমি যদি কেমোথেরাপি দিই, এমন কিছু ক্যান্সার আছে কেমোথেরাপি দিয়ে ভালো হয়ে যায়, আমি কেমোথেরাপি ভালোভাবে দিতে পারবো। সো অ্যাকর্ডিং টু স্টেজ ট্রিটমেন্ট অপশনগুলি কিন্তু আমরা আলাপ করবো আর কি। আচ্ছা, ইন জেনারেল এই যে বলেই ফেললাম যে ট্রিটমেন্ট অপশন ক্যান্সারের কি কি আছে। ক্যান্সার যেখানে সেখানে আমাকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলার জন্য বেস্ট অপশন হলো সার্জারি। তাহলে একটা মডালিটি হলো সার্জারি, আর একটা মডালিটি হলো টিউমার গালায় দেওয়া, মানে হলো অলমোস্ট ভ্যানিশ করে দেওয়া, ভ্যানিশ। সেটার নাম কি? কেমোথেরাপি, ড্রাগস দিয়ে। আর একটা মডালিটি হলো রেডিওথেরাপি। কিছু কিছু ক্যান্সার আছে সোললি রেডিওথেরাপি দিয়ে আমি চিকিৎসা করতে পারি। একটা ক্যান্সারের নাম যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, স্কিনের। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি দিয়েই কিন্তু চিকিৎসা হয়ে যায়। এমনকি অ্যানাল কার্সিনোমা, অ্যানাল কার্সিনোমা হলে পরে আমরা রেডিওথেরাপি দিয়েই কিন্তু প্রাইমারি চিকিৎসার অপশন হিসেবে নিতে পারি। আবার কম্বিনেশন কেমোথেরাপি রেডিওথেরাপি একসাথে দেওয়া যেতে পারে, তাহলে কেমো রেডিওথেরাপি। আবার সার্জারির পরে কেমো রেডিওথেরাপি দেওয়া হয়, আবার সার্জারির আগে অনেক সময় কেমো রেডিওথেরাপি দেওয়া হয় লাগে। তো কারা সিলেকশন করে? সবাই মিলে বসে কোন রোগীর সার্জারি আগে করে ফেলতে পারবো, আর আগে একটু কেমোথেরাপি রেডিওথেরাপি বা যে কোনো একটা দিয়ে কিছু মিছু করে একটু ছোট করে পরে সার্জারি করবো কিনা, এগুলো কিন্তু সবাই মিলে বসে, বিশেষ করে মেডিকেল অনকোলজিস্ট অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্টের অপিনিয়ন সেক্ষেত্রে খুবই জরুরি পড়ে। আমরা তো কি বলবো, আমরা তো এত কিছু আর করি না, আসলে আমরা সার্জারি করার প্রবণতাটা বেশি হয়, কিন্তু না, আমরা পেশেন্টের সবচেয়ে বেস্ট আউটকামটা চাই। সুতরাং একটু মেডিকেল অনকোলজিস্ট, একটু রেডিয়েশন অনকোলজিস্টের কাছ থেকে একটু অপিনিয়ন নিলে কি হয়। তবে তাদেরকেও ডেফিনেটলি একই চোখে দেখতে হবে যে আমার কাছে আসলো এই জন্য আমি আমারটা আগে সেরে দিই, এটা করাটা আবার ঠিক না। আমরা যার জন্য যেটা প্রযোজ্য ভালো সেটা কিন্তু বইয়ে লেখা আছে যে কোনটার জন্য কি প্রযোজ্য, এবং একদম অথেন্টিকেটেড চিকিৎসার অপশন হিসেবে লেখা আছে যে আপনার এত দূরে টিউমার ছড়িয়েছে, আপনার আর্লি বলা যাবে না, মধ্যবর্তী, সুতরাং আপনার এটা লাগবে অপারেশনের আগে। আপনার আর্লি, মোটামুটি আর্লি, একটু মনে হচ্ছে যে আর্লি থেকে একটু পরে চলে গেছে, এগুলো কিন্তু সিদ্ধান্ত নেবে আলটিমেটলি বই পুস্তক পড়াশোনা করে সবাই মিলে। তো আপনার সার্জারি করলে করা যায় আগে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা দেখি সার্জারি, হ্যাঁ তখন সার্জনকে বলবে যে আগে সার্জারি করেন, তারপরে আমরা হিস্টোলজিক্যাল আরো কিছু ব্যাপার স্যাপার দেখবো। এমনকি হিস্টোলজিক্যাল জিন স্টাডিও করে। কিছু খারাপ খারাপ জিন থাকে ক্যান্সারের ভিতরে যেগুলো ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করা হয়, যে এই জিনগুলি থাকা মানে টিউমারগুলি অজান্তে খুব দ্রুত বড় হয়ে যাবে বা গেছে বা ভবিষ্যতে যাবে বা যাচ্ছে, অথবা আবার ওখানে হতে পারে, আবার দূরে ছড়িয়ে যেতে পারে। তো কিছু কিছু জিন কিন্তু দায়ী থাকে, সেই জিনও অ্যানালাইসিস করা যায়, জেনেটিক স্টাডি। বাট দুঃখের বিষয় আমাদের দেশে সেই সমস্ত লেভেল পর্যন্ত আমরা এখনো ক্যান্সারের সেল থেকে ওই সমস্ত জেনেটিক স্টাডি করে আমরা ইন ডিটেলস অ্যাগ্রেসিভনেসটা আমাদের দেশে করতে পারি না। এই জন্য আমাদের একটু বিদেশে
ইন্ডিয়া, সিঙ্গাপুর এগুলোর হেল্প নিতে হয়, মলিকুলার জেনেটিক স্টাডি। বাট অন্যান্যগুলি আমরা করি, সো ট্রিটমেন্ট মডালিটি দেখেন, সার্জারি হলো, কেমোথেরাপি হলো, রেডিওথেরাপি হলো, কম্বিনেশন হলো, ইমিউনোথেরাপি কিছু দেওয়া যায়, যেমন আপনারা জানেন কার্সিনোমা অফ দ্য ব্রেস্টে একটা ইমিউনোথেরাপি দেয়, ট্রাস্টুজুমাব, তারপরে হচ্ছে বিভাসিজুমাব, এরকম একটা ড্রাগস আছে যেগুলো ওই ক্যান্সার সেল যেখানে ছিল সেখানে যে খুব দ্রুত ক্যান্সার সেল বাড়তো এরকম কিছু ফ্যাক্টরকে সে ধ্বংস করে দেয় আর কি, যাতে করে আর ভবিষ্যতে কিছু থেকে থাকলেও আর যেন আর ভবিষ্যতে না হয়। সো ইমিউনোথেরাপি গেল। আচ্ছা, হরমোন থেরাপি, কিছু কিছু ক্যান্সার চিকিৎসার পদ্ধতি হিসেবে হরমোন দেওয়া হয়, যেমন সিএব্রেস্টি মনে করেন, আপনার ট্যামক্সিফেন দেওয়া হয়, অ্যান্টি ইস্ট্রোজেন হরমোন, মানে ইস্ট্রোজেনিক ফ্যাক্টরটাকে সে ব্লক করে দেয় কি, যেন আর ব্রেস্ট ক্যান্সার রিকারেন্স না হতে পারে, অথবা যেটা ছিল আর বড় না হতে পারে, অথবা রেসিডুয়াল কিছু থাকতে পারে ওইটা যেন অ্যাকশন না করতে পারে, বড় না হতে পারে ইত্যাদি। সো মডালিটি অফ ট্রিটমেন্ট, অনেক সময় সার্জারি এসএকিউ তো সিম্পল ভাবে দেওয়া হয় যে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মডালিটি ফর কার্সিনোমা অফ দি স্টমাক অথবা সিএব্রেস্ট। আপনি শুধু সার্জারি লিখবেন, কেমোথেরাপি লিখবেন, রেডিওথেরাপি লিখবেন, ইমিউনোথেরাপি লিখবেন, হরমোন থেরাপি লিখবেন, এই 5টা মেথড লিখলে আপনার কিন্তু 1 নাম্বার ক্যারি করলো। ডিটেলসে আর দরকার নেই, আপনাকে চেয়েছে মডালিটিটা। তো প্রত্যেকটা ক্যান্সারের জন্য মডালিটিগুলি কি কি হবে এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, আপনাকে বই পড়ে পড়ে সকলের সাথে আলাপ করে এত সহজ না মনে রাখা। ইউ উইল গ্যাদার ইন ইউর ফিউচার 5 or 10 years all this information, বাট পাস করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু পড়বো। স্যার সার্জারি করতে হয়, স্যার কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, এরকম আছে, কখন কখন সার্জারি করব, এই টুকটাক কিছু ইনফরমেশন আপনাকে জানতে হবে। সো এই যে ভূমিকা দিলাম এগুলোই কিন্তু আমরা আলাপ করব। এই আলাপের পরে যে রেসিডুয়াল জ্ঞানটা হবে সেটা আমরা অ্যাপ্লাই করব পার্টিকুলার অর্গান সিস্টেমের ম্যালিগনেন্ট ডিজিজে, যেমন সি স্টমাকে আলাপ করব আমরা, যেমন কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াসে আলাপ করব, যেমন সি ব্রেস্টে আলাপ করব, নো প্রবলেম, কোলোরেক্টাল ম্যালিগনেন্সিতে আলাপ করব। তো এগুলো জানতে গেলে এই ট্রিটমেন্ট অংশটুকু বাদ দিয়ে আগের যেগুলো বললাম গ্রেডিং, তারপরে স্টেজিং, তারপরে টিউমার মার্কার, প্যারানিপ্লাস্টিক সিনড্রোম, হিস্টোলজিক্যাল ক্রাইটেরিয়া, ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু আপনাকে রবিনসের সেই জায়গা থেকে অনেক বইও লেখা আছে, তোমাদের যে এমবিবিএস এর বই সেটাও লেখা আছে, এটা পড়ে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। তাহলে শুধু আপনি কনফিডেন্টই হবেন না, এটাকে আপনি চর্চার মাধ্যমে দেখবেন যে সবকিছুই অ্যান্সার করতে পারবেন। তো এখন আসি কিছু তত্ত্বীয় কথাবার্তা। টিউমার কাকে বলে আপনারা জানেন, সুন্দর করে ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা আপনারা মনে রাখবেন, যেন বলা মাত্র যেন ঠোঁট থেকে বের হয়ে যায়, স্যারে বলবে যে হ্যাঁ ছেলেটা একদম মানে কোমর বেঁধে নেমেছে, হি হ্যাজ প্রিপেয়ার্ড হিমসেলফ অর হারসেলফ। Abnormal mass of tissue, the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissue and persists in the same excessive manner even after the cessation of stimuli which evoke the change. অলরেডি যে স্টিমুলাই দিয়ে চেঞ্জ হওয়া শুরু হয়েছে সেটাকে সরিয়ে ফেললেও ওই গ্রোথ চলতেই থাকবে, এমন একটা সিগন্যাল পেয়ে যাবে টিউমার মানে সেলটা বা টিস্যুটা যে মাল্টিপ্লাই হতেই থাকবে, দ্যাট ইজ দ্য টিউমার। এবং নর্মাল সেলের টিস্যুর সাথে এরা আনকোঅর্ডিনেটেড চাউটিক একটা মুভমেন্ট করবে, গ্রোথ হবে, কারোর সাথে কারো মিল রাখবে না, অ্যাবনর্মালি এলোপাথারি। তারপরে প্যাথোলজি, তো প্যাথোলজি প্রত্যেকটা দেখবেন ম্যালিগনেন্ট ডিজিজ আলাপ করার সময় এরকম থাকে যে টিউমারগুলি কি কি ক্লাসিফাই, তারপরে প্যাথোলজি। প্যাথোলজি মানে ওই হিস্টোলজিক্যাল প্যাটার্ন বিহেভিয়ার যেগুলো সেগুলো, ইভেন কি মরফোলজিক্যাল প্যাটার্নও কিন্তু বর্ণনা করা থাকে, যে এটা দেখতে কেমন, মোটা হয়, সরু হয়, কাটলে পারে অমুক সারফেসে অমুক ইয়েলো পাওয়া যায়, এগুলো কিন্তু চর্চার ব্যাপার। এবং আপনি না দেখে সার্জন হিসেবে আত্মস্থ করা ভেরি ডিফিকাল্ট, বাট দু একটা জিনিস আপনাকে জানতে হবে, যেমন টেস্টিকুলার টেরাটোমা, সেমিনোমা, এটা কাটলে কিরকম হয়, চিজের মতন হয়, ইয়েলো চিজ, এরকম কিছু কিছু প্যাটার্ন আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। তো অ্যাকর্ডিং টু বিহেভিয়ার, বিনাইন, ম্যালিগনেন্ট,
বিনাইন গুলো কি কি আপনারা জানেন, এপিথেলিয়াল থেকে অ্যাডিনোমা হয়, ফ্যাট সেল থেকে লাইপোমা, ফাইব্রোমা। ম্যালিগনেন্ট এপিথেলিয়াল থেকে হলে কার্সিনোমা হয়, আর মেজেনকাইমাল থেকে হলে সার্কোমা হয়। তারপরে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন বা হিস্টোজেনেটিক বলা হয়, অ্যাকর্ডিং টু মানে টিস্যু অরিজিন। এটা যদি এপিথেলিয়াল হয় তাহলে বিনাইন যে ওগুলো, স্কিন থেকে হলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, আর অ্যাডিনো হলে পরে কলামনার হলে পরে অ্যাডিনো কার্সিনোমা, ম্যালিগনেন্ট যেটা আর কি। আর বিনাইন তো আপনারা জানেন। মেজেনকাইমাল টিউমার সাধারণত বিনাইনই হয়, যেমন লাইপোমা, ফাইব্রোমা, অস্টিওমা বোন থেকে হলে পরে। আর ম্যালিগনেন্ট হলে পরে ওগুলোরই লাইপোসার্কোমা, তারপরে কন্ড্রোসার্কোমা, লাইপোসার্কোমা, অস্টিওসার্কোমা, এগুলো। তাহলে মেজেনকাইমাল টিউমারের ম্যালিগনেন্ট যে অংশটুকু সেটা ওমার সাথে সার্কোমা লাগালেই হয়ে যায়, কারণ মেজেনকাইমাল হলে আমরা সার্কোমা বলি। এটার সার্কোমার প্রগনোসিস খুব খারাপ। সার্কোমা যাদের হয় তাদেরকে চিকিৎসা করা ভেরি ডিফিকাল্ট, এবং তাদেরকে বলে নিতে হয় যে আপনাদের এর প্রগনোসিস কিন্তু ওই অনুপাতে অ্যাডিনোকার্সিনোমার মতন হবে না, নাও হতে পারে। মানে প্রগনোসিস স্বতঃসিদ্ধভাবে একটু খারাপ। মানে হলো এটা লোকাল রিকারেন্স, এটার তাড়াতাড়ি স্প্রেডিং হয়ে যাওয়ার সম্ভাব্যতা, স্প্রেডিং হয়ে গেলে মাল্টি অর্গান ফেলিউর, মানে আলটিমেটলি ডেথ বুঝে নিত। সার্ভাইবিলিটি ইজ লেস। কিছু মিক্স টিউমার আছে জানলেন। আর আরেকটা হলো যে টোটিপোটেনশিয়াল সেলের কিছু টিউমার থাকে, মানে 3টা জার্ম লেয়ার থেকে সেই সেল লাইনগুলি থাকে, এপিডার্মাল সেল, মেজেনকাইমাল সেল, এন্ডোডার্মাল সেল। যেমন টেরাটোমা, যেমন দাঁত থাকে, হেয়ার থাকে, এখানে কার্টিলেজ থাকে, বোন থাকে, ব্রঙ্কিয়াল টিস্যু থাকে, এগুলো হচ্ছে টেরাটোমা, ওভারহেড ডার্মাল। আপনি একটু জিজ্ঞেস করলে যেন, আপনি ঠোকা দিলে যেন আপনি বের করতে পারেন। আরেকটা ক্লাসিফিকেশন আছে ম্যালিগনেন্ট টিউমারের, যে প্রাইমারি ম্যালিগনেন্ট টিউমার আর সেকেন্ডারি ম্যালিগনেন্ট টিউমার। যেমন মনে করেন লিভার, লিভারের জন্য প্রাইমারি লিভার টিস্যুর ম্যালিগনেন্ট টিউমার কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা। আর লিভারের ওইটাই যদি বিনাইন হতো তাহলে বিনাইন হলে হেপাটোমা হতো আর কি, আমি এমনি বললাম। আর লিভারের ম্যালিগনেন্ট টিউমারের প্রাইমারি ওর জন্য যেটা হলো হেপাটোসেলুলার কার্সিনোমা। কিন্তু লিভারে তো সেকেন্ডারিও টিউমার চলে আসে, অন্য জায়গার টিউমার, তখন সেটা হবে সেকেন্ডারি টিউমার অফ দ্য লিভার। যেমন বোন, বোনের প্রাইমারি নিজস্ব কিছু টিউমার আছে, এটা বিনাইনে হতে পারে, ম্যালিগনেন্ট। বোন থেকে যেমন অস্টিওমা, এটা একটা বিনাইন টিউমার। অস্টিওকন্ড্রোমা, কার্টিলেজ সমৃদ্ধ, এটা বিনাইন টিউমার। কিন্তু যেগুলো অস্টিওসার্কোমা হয়ে যাবে সেগুলো কিন্তু আবার ম্যালিগনেন্ট টিউমার। কিন্তু বোন অরিজিন, মাল্টিপল মাইলোমা, কন্ড্রোসার্কোমা, এগুলো বোন অরিজিন, কার্টিলেজ অরিজিন, প্রাইমারি নিজের ম্যালিগনেন্ট টিউমার। কেন আপনারা জানেন না যে বোনের সেকেন্ডারি টিউমার চলে আসে অমুক জায়গা থেকে, সিএ প্রোস্টেট থেকে আসে, তারপরে কোলোরেক্টাল আসে, ব্রেস্ট থেকে আসে, ইউরিনারি ব্লাডার থেকে আসে। এগুলো আমরা আস্তে আস্তে জানবো এবং মুখস্থ রাখবো। তো সেটা তার জন্য হবে সেকেন্ডারি ম্যালিগনেন্ট টিউমার অফ দ্যাট অর্গান। সো এইভাবে আমরা ভাগ করি। অনেক সময় এটা সাধারণত বোনের জন্য লাগে, বোনের টিউমার ক্লাসিফিকেশনের জন্য লাগে, লিভারের টিউমার ক্লাসিফিকেশনের জন্য লাগে। এখন আসেন যেটা আপনাকে বললাম, যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ এ ম্যালিগনেন্ট টিউমার অথবা ম্যালিগনেন্ট সেল, অথবা মনে করেন যে অ্যানাপ্লাস্টিক সেল। অ্যানাপ্লাস্টি আমি একটু পরে বলবো। তো ম্যালিগনেন্ট টিউমারই বলি আমি। একটা সেল যে ম্যালিগনেন্ট সেল অথবা টিউমার যে টিস্যুতে আছে, এই টিস্যুর কি কি দেখে আমরা, সেলুলার স্ট্রাকচার দেখে আমরা বলতে পারি যে এটা ম্যালিগনেন্ট একটা সেল। নর্মাল সেল আপনারা জানেন খুব সুন্দর ওয়েল ডিস্ট্রিবিউশন থাকে, প্রত্যেকটা সেলের সাথে শেপের সাথে সাইজের সাথে সুন্দর মিল থাকে। যেমন হেপাটোসাইট, একটা সুন্দর একটা শীট অফ কলামের ভিতরে হেপাটোসাইটগুলি সারি সারি ভাবে আবদ্ধ থাকে, সুন্দর, মাঝখানে সাইনোসয়েড বা ইত্যাদিতেই থাকে। সেই হেপাটোসাইট একটা যদি বড় হয়, একটা ছোট হয়, একটা যদি নিউক্লিয়ার, আমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি যে নিউক্লিয়ার প্যাটার্ন আলাদা, নিউক্লিয়াসের সাইজও বড় সাইটোপ্লাজমের থেকে, সেগুলো কিন্তু হিস্টোপ্যাথোলজিস্ট কমপক্ষে এটা তো মনে করবে যে এটা অ্যাটলিস্ট অ্যাবনর্মাল নয়, মানে সরি নর্মাল নয়, অ্যাবনর্মাল। সো কিছু
প্যাটার্ন আছে, এটা এই প্যাটার্নগুলি কিন্তু আবার স্টুডেন্টকে জিজ্ঞেস করে যে আপনি জানেন কিনা, যে হিস্টোলজিস্ট যে আপনাকে বলে দিবে আপনি ওই জিনিসগুলো জানেন কিনা। এটা হচ্ছে বেসিক, ভেরি বেসিক। কি সেগুলো? সেলুলার এবং নিউক্লিয়ার প্লিওমরফিজম। প্লিওমরফিজম মানে হলো ভ্যারি ইন সাইজ এন্ড শেপ। সেল সাইজ শেপ আলাদা থাকবে, নিউক্লিয়াসেরও সাইজ শেপ একটা থেকে আরেকটা আলাদা, এলোপাথারি থাকবে, ইরেগুলার। নিউক্লিয়ার হাইপারক্রোমাটিক মানে অনেক বেশি কনসেন্ট্রেটেড থাকবে, কালো কালো দেখাবে অথবা বেশি রং নিয়ে ফেলবে। স্বাভাবিক যে রং নেওয়ার কথা তার থেকে বেশি রং নিয়ে ফেলবে, কারণ ওর জেনেটিক ডিএনএ ম্যাটেরিয়ালস গুলি বেড়ে গেছে ডিউ টু মাইটোসিস। তারপর আসেন একটা সেলের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম আপনার 1:4, মানে নিউক্লিয়াস যদি 1 হয় তাহলে তার 4 গুণ হবে সাইটোপ্লাজম, এরকম ভাব থাকে। আর এমন যদি দেখা যায় যে নিউক্লিয়াস অর্ধেক হয়ে গেছে বা নিউক্লিয়াস পুরো সাইটোপ্লাজমকে দখল করে ফেলেছে, 1:1 হয়ে গেছে, তাহলে সেটা নিশ্চয়ই নর্মাল নয়। সেটা কিন্তু এই ম্যালিগনেন্সিরই কিন্তু একটা উদাহরণ। এটা ম্যালিগনেন্ট টার্ন অলরেডি হয়ে গেছে। তো একটা নর্মাল সেল ম্যালিগনেন্টে যেতে গেলে বিভিন্ন ধাপ যদি পার হয়ে আসতে হয়, যেমন প্রথমে একটু ডিসপ্লাসিয়া হয়, মানে নর্মালের থেকে একটু পরিবর্তন। তারপরে অনেক সেলগুলো আবার অনেক সময় দেখা যায় যে মেটাপ্লাসিয়া হয়, আগে কলামনার ছিল এখন স্কমাস হয়ে গেছে। এই স্কমাস যেটা হয়েছে সেটা কিন্তু খারাপ না, মানে নর্মাল স্কমাস হয়েছে। সেই নর্মাল স্কমাসটা কিন্তু ভেরি ভালনারেবল, কারণ ওই জায়গায় কিন্তু স্কমাস থাকার কথা ছিল না, কলামনার থাকার কথা ছিল। সেই স্কমাসটা পরিবর্তিত যেটা হলো সেটা কিন্তু ম্যালিগনেন্সিতে টার্ন করার সম্ভাবনা তখন বেড়ে যায়। তখন সেটা যদি আবার ম্যালিগনেন্ট স্কমাস চেঞ্জ হয়ে যায়, তখন ওটাকে বলা হয়, মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় স্কমাস মেটাপ্লাসিয়া। মানে মধ্যবর্তী জায়গায় চলে আসলো যেটা কিনা নর্মালি থাকার কথা ছিল না, কলামনার থেকে স্কমাস হয়েছে। স্কমাস ইজ ভেরি মাচ ভালনারেবল নাও টু বি ম্যালিগনেন্ট, তখন এটাকে বলে মেটাপ্লাসিয়া। সো আলটিমেটলি ইট উইল ল্যান্ড টু অ্যানাপ্লাসিয়া অথবা মানে এব্রোথেব্রো ম্যালিগনেন্ট সেল। আচ্ছা, ক্রোমাটিন যে ফাইবারগুলি থাকে এগুলো কোয়ার্সলি ক্লাম্পড থাকে এবং ডিস্ট্রিবিউটেড অ্যালং দা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বরাবর এটা পেরিফেরিতে সে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এটা আমরা ভালো জানবো না, কিন্তু হিস্টোপ্যাথোলজিস্ট ভালো জানবে। কিন্তু এই তথ্যীয় কথাটা আমরা জানবো যে নিউক্লিয়াসের নিউক্লিওলাস থাকবে, সেটা অনেক বড় থাকবে। আমরা দুই চারটা পয়েন্ট তো আমরা বলতে পারবো। অ্যাটিপিক্যাল বিজার মাইটোটিক ফিগার্স থাকে, মাইটোসিসের বিভিন্ন ধাপ থাকে, সেই ধাপগুলি বিজায়ার থাকে, মানে হলো খুবই ইররেগুলার এবং এলোপাথারি। যেটা বাইপোলার থাকার কথা সেটা ট্রাইপোলার হয়ে গেছে। আপনারা জানেন তো মাইটোসিস দুই ভাগে ভাগ হয়, বাইপোলার হবে, এখানে দেখা গেল যে ট্রাইপোলার মাইটোসিস হয়েছে, আর একটা মানে 3টা গোল হয়ে গেছে, কোয়াড্রিপোলার, মাল্টিপোলার। সো মানে স্পিন্ডল, মানে খুবই ডেঞ্জারাসলি মাইটোটিক ডিভিশন হচ্ছে। তখন আমরা এটা কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। আচ্ছা, সেলের যে সুন্দর একটা গোল বা স্কোয়ার যেটাই বলেন আর্কিটেকচার ছিল, ওরিয়েন্টেশন ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এবং সেল মেমব্রেন যে বেসমেন্ট মেমব্রেনের উপর দাঁড়িয়ে থাকে সেগুলোও কিন্তু ইররেগুলার, নষ্ট হয়ে যায়। এটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই। অনেক সময় ম্যালিগনেন্ট জায়ান্ট সেল থাকে, যেটা নর্মালি থাকার কথা না, নর্মাল সেল ছোট ছোট থাকে। স্ট্রোমাগুলো যেগুলো, যে স্ট্রোমার উপর সেলগুলি দাঁড়িয়ে থাকে নর্মালি, সেগুলো নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হয়ে গেলে পরে স্ট্রোমাগুলি, ফাইবারগুলি ভালো মতন দেখা যায় না, পোরলি ফর্ম থাকে। আর একটা টিস্যু যদি এক্সামিন করি, ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে ওই টিস্যু, মানে আমি ম্যালিগনেন্ট টিস্যু, সেন্ট্রালি হিমোরেজ অথবা নেক্রোসিস কমনলি পাওয়া যায়। মানে একটা গোল যদি আপনি একটা টিউমার চিন্তা করেন, তাহলে পেরিফেরি থেকে সেন্ট্রালি ব্লাড ভেসেলগুলি যায়, ওর তো বেঁচে থাকার জন্য ব্লাড সাপ্লাই লাগবে। তাহলে পেরিফেরাল থেকে সেন্ট্রালি যদি যায়, তাহলে সেন্ট্রালি কিন্তু সবচেয়ে কম ব্লাড পাবে। সেজন্য কিন্তু ইসকেমিক নেক্রোসিস
কিন্তু সেন্ট্রাল নেক্রোসিস অনেক সময় পাওয়া যায়। একটা সময় গ্রোথ বাড়তে 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 দেখা গেল যে সেন্ট্রাল যে টিস্যু মাস, সেই টিস্যু মাসটা কম্পিট করে পেরিফেরালের সাথে পারবে না, তখন ইসকেমিক নেক্রোসিস হয়ে ওইখানে জমা থাকবে। তো একটা সেল যখন নেক্রোসিস হবে তখন ওখানকার কিছু ব্লাড ভেসেল ভেঙে চলে যাবে, সেখানে হিমোরেজও থাকতে পারে। তাহলে দিস আর দ্য মাইক্রোস্কোপের নিচে ম্যালিগনেন্ট সেলের একটা সুন্দর মানে হিস্টোলজিক্যাল ক্রাইটেরিয়া। এটা আপনাকে কিন্তু যে কোনো সময় জিজ্ঞেস করবে, এক নিঃশ্বাসে আপনাকে 2-3টা পয়েন্ট ফটাফট বলে দিতে হবে। শুরুটা করতে হবে যে সেলুলার নিউক্লিয়ার প্রিয়মরফিজম, স্যার নিউক্লিওলাই আর হাইপারক্রোমাটিক একটু বড় থাকে, ইরেগুলার থাকে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও চেঞ্জ হয়ে যায়, আপনাকে শুরু করতে হবে। এখানে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি মাইক্রোস্কোপের নিচে, এই যে এই সেলগুলো দেখেন, এখানে নিউক্লিয়াস আছে, বাইপোলার ট্রাইপোলার হয়েছে। এই সেলের নিউক্লিয়াসটা অনেক বড়, এটা এবড়ো থেবড়ো, এটা দেখেন কত বড়, হ্যাঁ, এটা দেখেন দুটো নিউক্লিয়াস অনেক বড়। আর নর্মাল সেলগুলো ডিস্ট্রিবিউট হয়ে আছে এরকম ভাবে, অথচ অ্যাবনর্মাল সেলগুলো এইভাবে হয়ে আছে। তাহলে দিস সেলস আর নট নর্মাল। অ্যাটলিস্ট তো আমরা আপনারা এটা বলতে পারবো দিস সেলস আর নট নর্মাল। আবার দেখেন এই যে এইখানে দেখেন নিউক্লিয়ার ক্রোমাটিন গুলি হাইপারক্রোমাসিয়া হয়ে গেছে, বেশি পরিমাণ নিয়ে নিয়েছে। এখানে দেখেন ডিফারেন্সিয়েটেড, মানে নর্মালি একটা আরেকটা এরকম মাল্টিপ্লিকেশন হয় আমাদের দেহে, সবসময় মাল্টিপ্লিকেশন তো হয় জানেনি, সেটা হলো ডিফারেন্সিয়েশন। মানে ওই সেল যে ডিভিশন হলো, নতুন সেল হলো, এটা নর্মাল সেলের মতনই অনেকটা। এটা একটা মানে জন্ম নেওয়া সেল যদি মাতৃ সেলের অনুরূপ হয়, একই রকমের হয় এবং একই রকম প্যাটার্ন হয়, লম্বাই, খাটো, সার্কুলার, একই রকম যদি হয়, তাহলে আমরা বলবো যে এটা সুন্দর ডিফারেন্সিয়েটেড হয়েছে, এটাই নর্মাল। কিন্তু এটা যদি কেউ যদি বড় হয়, কেউ যদি ছোট হয়, এবং বড় ছোট হওয়ার অনুপাতটা দেখা যাচ্ছে নর্মাল সেলের সংখ্যা অনুসারে দেখা যাচ্ছে 25%, তখন আমরা বলবো যে কিছু একটা বলবো। যদি বলবো 50% এলোমেলো, তাহলে কিছু একটা বলবো। যদি দেখবো 75% এলোমেলো, তাহলে আমরা কিছু একটা বলবো। যার কিনা 100% অথবা মোর দ্যান 75% এলোমেলো, সেটাকে আমরা বলবো যে সেই টিউমারটা যে হলো এটা খুবই খারাপ টিউমার, মানে খুবই এবড়ো থেবড়ো ভাবে হয়েছে, তাহলে এটাকে আমরা পোরলি ডিফারেন্সিয়েটেড অথবা অ্যানাপ্লাস্টিক বলি। আর 50 থেকে 75 এর ভিতরে যদি হয় আমরা মোটামুটি মডারেটলি ডিফারেন্সিয়েটেড বলি। আর লেস দেন 25% হলে আমরা এটাকে ওয়েল ডিফারেন্সিয়েটেড বলি। আচ্ছা আমি দেখাবো, পার্সেন্টেজগুলো দেখাবো। ব্যাপারটা হলো এরকম আর কি, যেটা স্কোয়ার হয়েছে, এটা একটা রম্বয়েড হয়েছে, এটা অমুক হয়েছে, তমুক হয়েছে, এটা সব প্লিওমরফিক সেল এগুলো। এটা একটা ডায়াগ্রামাটিক, যদি এরকম সেল না, ডায়াগ্রামাটিক দেখাচ্ছে। দেখেন নিউক্লিয়াসটা এত বড় নিউক্লিয়াস ভরে গেছে, এই নিউক্লিয়াসের দুটো নিউক্লিওলাস, এরকম হওয়ার কথা না, এই যে এরকম নর্মাল, অ্যাবনর্মাল। সো দিস আর দ্য ফিচার্স অফ ম্যালিগনেন্ট সেল। এখন আসেন যেটা বলছিলাম, যে একটা ম্যালিগনেন্ট টিস্যু ওই জায়গায় কি বড় হতে থাকবে? ম্যালিগনেন্ট টিস্যুর ক্রাইটেরিয়াই তো যে সে দূরে যাইতে চাইবে, লোকালি ইনভেট করতে চাইবে, অমুক করতে চাইবে, তমুক করতে চাইবে। সুতরাং সেই পয়েন্টগুলো আমাকে জানতে হবে যে ম্যালিগনেন্ট সেল আসলে কি চায়। লোকাল ইনভেশন না, প্রথমে হলো ডিফারেন্সিয়েশন, যেটা গল্পটা করলাম, যে ওই নতুন যে সেলটা হলো টিউমার সেলটা, সেটা নর্মাল সেলের সাথে কতটুকু সদৃশ্য, তার উপর নির্ভর করবে যে সে কতটুকু ডিফারেন্সিয়েটেড হয়েছে। হাউ মাচ রিজেম্বলিং এ টিউমার সেল উইথ দ্য নর্মাল সেল অফ ইটস অরিজিন। নর্মাল সেল যে অরিজিন থেকে হয়েছে, ওই অরিজিনের সেলটা থেকে একটা টিউমার সেল কতটুকু সদৃশ্য, যত বেশি সদৃশ্য হবে তত ভালো। আর অসদৃশ্য হলে মানে খুবই মারাত্মক আকারে মানে গ্রোথ হচ্ছে, এবড়ো থেবড়ো এলোমেলো ভাবে হচ্ছে, দ্যাট ইজ দ্য পোরলি ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে। তাহলে ওটাকে বলবো আমরা, খুবই খারাপ অবস্থা বলবো অ্যানাপ্লাসিয়া। তো দেখেন ওয়েল ডিফারেন্সিয়েটেড কার কার হয়, যেমন থাইরয়েড গ্ল্যান্ডে অ্যাডিনোকার্সিনোমা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড, এটা জাতগতভাবেই সাধারণত হয় বেশিরভাগ ক্ষেত্রেই। পোরলি ডিফারেন্সিয়েটেড অ্যান্ড আনডিফারেন্সিয়েটেড, এটা অ্যানাপ্লাস্টিক টিউমার হয়, এটা খুব খারাপ।
এটা কোলোরেক্টাল ম্যালিগনেন্সিতে হতে পারে, সিএ স্টোমাকে, সব যে কোনো ক্যান্সারে এরকমই গ্রেডিংটা, এটাইকে আমরা গ্রেডিং বলি, আমরা এটাকেই গ্রেডিং বলি। তাহলে গ্রেডিং আর ডিফারেন্সিয়েশন অলমোস্ট কিন্তু সেম, অর্থাৎ গ্রেড যত বেশি হবে, গ্রেড 3 যাকে বলবো আমরা, সেটা বলবো যে খুবই খারাপভাবে ডিফারেন্সিয়েশন হয়েছে, মানে হলো খুব বেশি নর্মাল সেলের সাথে সদৃশ্য নাই, মানে অ্যানাপ্লাসিয়া, মানে টিউমার সেলটা নর্মাল সেলের সাথে কোনো মিলই নাই দেখা যাচ্ছে। তাহলে মোর দেন 75% তোমার হচ্ছে কি বলবো, অসদৃশ্য, এটাকে বলবো আমরা গ্রেডিং বলবো আর কি। তো মোস্ট অফ দ্য ম্যালিগনেন্ট টিউমার্স আনলাকিলি আনডিফারেন্সিয়েটেড হয়, মানে হলো হচ্ছে সদৃশ্য হয় না। এই আনডিফারেন্সিয়েটেড এর মাত্রাটা কতটুকু, এটা কি 25%, 25 থেকে 50, 50-এর উপরে নাকি 75-এর উপরে, ওটার উপর ভাগ করে আমরা এটাকে গ্রেডিং করে ফেলি আর কি। এটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখে আমরা হিস্টোপ্যাথোলজিটা বলি আর কি। সো ম্যালিগনেন্ট টিউমার জাতগত জন্মগতভাবে এটা মিল থাকবে না, এটা স্বাভাবিক। এখন কতটুকু অমিল থাকবে সেটাকে আমরা গ্রেড করব। লোকাল ইনভেশন, এই জন্মগতভাবেই ম্যালিগনেন্ট সেল ইজ ভেরি মাচ লোকাল ইনভেসিভ, বেসমেন্ট মেমব্রেনকে পায়ার্স করে ইনভেট করে চারিদিকে ছড়িয়ে যাওয়া, ইনফিল্ট্রেটিং দ্য সারাউন্ডিং টিস্যু, এমনকি ব্লাড ভেসেল, লিম্ফ্যাটিক, ফাইব্রাস টিস্যু সবগুলোকে সে খেয়ে ফেলে। সো লোকালি ইনভেশন। রেট অফ গ্রোথ, আপনারা জানেন যে মোস্ট ক্যান্সারস গ্রোজ ভেরি র্যাপিডলি এন্ড ম্যালিগনেন্ট টিউমার্স গ্রো বাই ইনভেশন অ্যান্ড ইনফিল্ট্রেশন। এটা গ্রো করে নিচের দিকে ইনভেট করে করে এবং ইনফিল্ট্রেশন করে গ্রো করে। এই গ্রো করতে গেলে এর নিজস্ব ব্লাড সাপ্লাইয়ের পরিমাণও কিন্তু বাড়ায় ফেলতে হবে। সো অ্যাঞ্জিওজেনেসিস কিন্তু সে মানে ইনিশিয়েট করবে। রেট অফ গ্রোথ ইজ ভেরি মাচ আদার দ্যান দ্য বেনাইন টিউমার। ম্যালিগনেন্ট টিউমারের প্রোপেনসিটি টু স্প্রেড অ্যাট ডিস্টেন্ট সাইট, এটা থাকি মেটাস্টেসিস, এটা খুবই সে চেষ্টা করে যে আমি এই জায়গায় এক জায়গায় না থেকে দূরে চলে যাব। সো প্রাইমারি ম্যালিগনেন্ট টিউমার কোথায় কোথায় ডিস্টেন্ট স্প্রেড করতে পারে, সেটাই হলো আসলে মেটাস্টেসিস। এবং সেই মেটাস্টেসিস বলতে গেলে কিন্তু প্রাইমারি টিউমারের জায়গা থেকে ডিসকন্টিনিউয়াস সাইটে কিন্তু চলে যেতে হবে। অর্থাৎ প্রাইমারি টিউমার এক জায়গায় হবে, সেখান থেকে এমন একটা জায়গায় গেছে যার সাথে প্রাইমারি সাইটের একটা কন্টিনিউটি নাই, তখনই আমরা ওটাকে মেটাস্টেসিস বলি। যেমন স্টোমাকের ক্যান্সার, যদি স্টোমাকের আশপাশে কি থাকে, লিভার, স্টোমাকের আশপাশে কি থাকে, ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলনে যদি ইনভার্ট করে চলে যায়, আমরা ওটাকে লোকাল ইনভেশন বলবো, আমরা ওটাকে লোকালি স্প্রেড বলবো, আমরা মেটাস্টেসিস বলবো না। কিন্তু সত্যি তো গিয়েছে, লিভারে গিয়েছে টিউমারটা, সত্যি তো ট্রান্সভার্স কোলনকে ইনভেট করেছে, ট্রান্সভার্স কোলনের গায়েও তো টিউমার সেল লেগে আছে, ট্রান্সভার্স কোলনে দেখা গেল যে স্টোমাকের সেল পাওয়া গেল, ম্যালিগনেন্ট সেল, কিন্তু ওটাকে আমরা মেটাস্টেসিস বলবো না। মেটাস্টেসিস কখন বলবো, যে ওইখান থেকে যদি লাঙে চলে যায়, সেটাকে আমরা দূরবর্তী প্রান্তে যার কোনো কন্টিনিউটি নেই, সেটাকে আমরা মেটাস্টেসিস বলবো। লিভারে চলে গেল, ইয়েস, লিভারে যদি হেমাটোজেনাস রুটে যায়, তাহলে ওটাকে স্টোমাকের তুলনায় আমি সেটা মেটাস্টেসিস বলতে পারি, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস। ওকে, তাহলে এই চারটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, যে ডিফারেন্সিয়েশন, লোকাল ইনভেশন, রেট অফ গ্রোথ এবং মেটাস্টেসিস। সুন্দর বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমারের পার্থক্য আছে, সুন্দর করে পড়তে হবে। আমি অলরেডি বলেছি, বিনাইন হবে একটা আরেকটার সাথে ওয়েল সদৃশ্য, ওয়েল ডিফারেন্সিয়েটেড, এবং স্ট্রাকচার সাধারণত নষ্ট হয় না, যে যেরকম সেল থেকে আসছে ওরকমই হয়। আর অসদৃশ্য হয় এবং স্ট্রাকচারাল মানে ডিফারেন্ট, কি বলবো, স্ট্রাকচার ইজ অফেন অ্যাটিপিক্যাল হয়। রেট অফ গ্রোথ অলরেডি বলেছি, আস্তে আস্তে হয় বিনাইন টিউমার, এবং ওই যে এব্রোথেব্রো, ট্রাইপোলার, কোয়াড্রিপোলার যে মাইটোটিক যে বান্ডিল থাকে, এগুলো খুব কম। কিন্তু ম্যালিগনেন্ট সেলে রেট অফ গ্রোথ খুবই ডেঞ্জারাস, ইররেটিক, স্লো হতে পারে বাট র্যাপিডই বেশিরভাগই হয়। লোকাল ইনভেশন অলরেডি বলেছি, মেটাস্টেসিস বিনাইনে অ্যাবসেন্ট, ম্যালিগনেন্টে প্রেজেন্ট।
এখন যেটা বলছিলাম যে প্রত্যেকটা ম্যালিগন্যান্ট টিউমারের কিন্তু একটা করে এটিওলজিক্যাল ফ্যাক্টর থাকে। সো সেই ফ্যাক্টরগুলি কিন্তু আপনাকে কিন্তু প্রথমেই অর্গানটা পড়ার সময়, ওই টিউমারটা পড়ার সময় একটু জানতে হবে যে এই ব্রেস্টের ক্যান্সার কি কি কারণে হতে পারে, তাহলে না আপনি হিস্ট্রির সময় এটা মনে থাকবে, নাহলে মনে থাকবে না। সো আমি ইন জেনারেল যদি বলি যে কিছু ক্যান্সারের, সার্টেন ক্যান্সারের দেখা যাবে যে কিছু ফ্যাক্টর থাকে। এজ, সেক্স, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। এজ, সেক্স তো কমন, এজ দেখা যায় যে ইনক্রিজিং এজ। সেক্স, এখন আপনি যদি বলেন যে কার্সিনোম অফ দ্য ব্রেস্ট মেলদের বেশি হয়, তাহলে কিন্তু হলো না, তাহলে সেক্সেরও ডিফারেন্সিয়েশন থাকে। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ইয়েস, অনেক ক্যান্সার আছে পশ্চিমা দেশে হয়, অনেক ক্যান্সার আছে চায়নার দেশে হয়, জাপানে হয়, অনেক ক্যান্সার আছে আপনার মিডল ইস্টে হয়, আমাদের দেশে হয় বুঝে নিত। আবার অনেক ক্যান্সার আছে দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হয়, যেমন মনে করেন ইউরিনারি ব্লাডার ক্যান্সার, যারা অ্যানিলিন, ডাই, ফ্যাক্টরি, চামড়া, রাবার এগুলোতে কাজ করে। জিওগ্রাফিক্যাল কিছু ডিস্ট্রিবিউশন আছে। আচ্ছা, স্মোকিং এটা জানেনই তো যে একটা মানে ইরিভার্সিবল এবং হচ্ছে ইউনিভার্সাল একটা ফ্যাক্টর। অ্যালকোহল, ডায়েটারি ফ্যাক্টর কিছু আছে, যেমন কোলোরেক্টালের জন্য রেড মিট আছে, লো ফাইবার ডায়েট, হাই প্রোটিন ডায়েট, এর কোলোরেক্টাল ক্যান্সারের জন্য। আচ্ছা, ওরাল ক্যাভিটি, মাউথ, লিপস, গাম এগুলোর জন্য কিন্তু বেটাল নাট, স্মোকিং, পান সুপারি, জর্দা এগুলো কিন্তু দায়ী। আচ্ছা, স্টমাকের জন্য বলেছি, ইসোফেগের জন্য হট স্পাইসি ফুড, তারপর হচ্ছে হাইড্রোকার্বন যুক্ত ফুড, কাসাভা এগুলো। ইন্ডাস্ট্রিয়াল, যেমন ইউরিনারি ব্লাডার ক্যান্সার বলেছি, লাং ক্যান্সার, ইয়েস, এনভায়রনমেন্টাল পলিউশন যেখানে থাকে, ডাস্ট, শুট, হ্যাঁ, নিউমোকোনিয়াসিস, এগুলো লাং ক্যান্সার তাদের বেশি হয়। হরমোনাল, সিএ ব্রেস্টের জন্য হরমোনাল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ ভেরি মাচ এটিওলজিক্যাল ফ্যাক্টর ফর সিএ ব্রেস্ট। হরমোন বেশি বেশি, ওসিপিতে হরমোন, এই হরমোনে কিন্তু আবার ক্যান্সার করে দিচ্ছে। তো এটিওলজিটা আপনাকে জানতে হবে। সার্টেন স্পেসিফিক কার্সিনোজেন অনেক সময় আমরা খেয়ে ফেলি, বলেছি আমরা, অ্যানিলিন, হাইড্রোকার্বন, কাসাবা। রেডিয়েশন, আপনারা জানেন যে হিরোশিমা নাগাসাকিতে যে পরিমাণ রেডিয়েশন ইমিশন হয়েছে, তার ইফেক্ট এখনো কিন্তু জন্মগতভাবে সেই সমস্ত সিবলিংদের মানে জেনেটিক ম্যাটেরিয়ালসে কিন্তু সেই মানে সিকোয়েন্স কিন্তু নষ্ট হয়ে কিন্তু জন্ম নিচ্ছে তারা। অর্থাৎ হিরোশিমা নাগাসাকিতে যারা এফেক্টেড হয়েছে তাদের জেনেটিক যে ব্রেকডাউন সিকোয়েন্স হয়েছে, সেটা কিন্তু তার পরবর্তী সিবলিংসেও কিন্তু চলে আসতেছে। এবং এমনইভাবে এমন সিকোয়েন্সে ব্রেকডাউন হয়েছে যে অমুক ব্রেকডাউনের জন্য অমুক ক্যান্সার বেশি হচ্ছে, অমুক সিকোয়েন্স ব্রেকডাউনের জন্য অমুক ক্যান্সার বেশি হচ্ছে, লিম্ফোমা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার লিউকেমিয়া হচ্ছে। সো রেডিয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি একটা রুগীকে সিটি স্ক্যান 10 বার 20 বার করালে ওর কিন্তু রেডিয়েশন যে খাইলো, সেই রেডিয়েশনটা এক্সপোজারের কারণে কিন্তু ওর ক্যান্সার সম্ভাবনা বেড়ে যাবে। তো কিছু কিছু ক্যান্সারের জন্য রেডিয়েশন ভেরি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কার্সিনোম অফ দ্য ব্রেস্ট, টেস্টিকুলার টিউমার, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে স্কিন ক্যান্সার, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন থাকে কিছু কিছু। আপনি দেখবেন যে ঠোঁটে লিউকোপ্লাকিয়া, সাদা সাদা দাগ থাকে, এদের কিন্তু মোল, মাল্টিপুল মোল, মোর দেন 20 মোল, তারপরে হচ্ছে ফ্রিকেল, তারপরে হচ্ছে আপনার কি বলবো, লিউকোপ্লাকিয়া আছে, মোল আছে, ফ্রিকেল আছে, আরো স্কিনে বিভিন্ন কন্ডিশন আছে, যেমন স্কার, বার্ন স্কার। একটা বার্নের স্কার থেকে কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, যেটা মার্জুরিয়াল আলসার। এগুলো কিন্তু প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, মানে ম্যালিগনেন্সি হবে এটা আমরা আগে থেকে বুঝতে পারার একটা সম্ভাবনা আছে। জিআরডি যে ব্যারেটস ইসোফেগাস করে, সেই ব্যারেটস ইসোফেগাস কিন্তু আপনার মেটাপ্লাসিয়া, কিন্তু এটা কলামনার মেটাপ্লাসিয়া। ইসোফেগাস থাকে স্কোয়ামাস সেল দিয়ে, কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড রিগার্জিটেট করে সেই স্কোয়ামাস সেলটাকে সে কলামনার করে ফেলে। সেই কলামনার থাকার কথা ছিল না তার,
A columnar cell is very much vulnerable to be malignant change. So মেটাপ্লাসিয়া সেটাকে বলা হয় ব্যারেটস এসোফেগাস। পলিপ, একটা ছোট পলিপ কিন্তু কোলোরেক্টাল পলিপ কিন্তু প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, বিশেষ করে একটু বড় সাইজের হলে পরে এই পলিপ থেকে কিন্তু ক্যান্সার হয়ে যাবে। এটা জেনেটিক সিকোয়েন্সে ভাবে করা থাকে আর কি, যে অ্যাডিনোমা পলিপ কার্সিনোমা সিকোয়েন্স। আচ্ছা, কিছু আছে ফ্যামিলিয়াল, আমি বলেছি প্রথমের দিকে যে হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, এটা ফ্যামিলিয়াল হয়, কোলোরেক্টাল ক্যান্সার হয়, অন্যান্য ক্যান্সারও জড়িত থাকতে পারে। একটা বংশধরের তিন বংশধর একটা মানে জেনারেশনের 3 বংশধর অ্যাফেক্টেড হয়, এবং 3 ফ্যামিলির মোর দ্যান 3 মেম্বার অ্যাফেক্টেড হয়, ইত্যাদি অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। এর সাথে অন্যান্য ক্যান্সার যেমন আপনার স্টোমাক ক্যান্সার, আপনার ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু অ্যাসোসিয়েশন থাকে। ফ্যামিলিয়ার ব্রেস্ট ক্যান্সার, যাদের BRCA1 এবং BRCA2 জিন থাকে তাদের কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই জিনগুলি BRCA মানে হলো ব্রেস্ট কার্সিনোমা অ্যান্টিজেন, ব্রেস্ট কার্সিনোমা অ্যান্টিজেন। তাহলে BRCA1 এবং BRCA2 যদি থাকে তাহলে এদের টিউমারাস গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা একটা প্রলিফেরেটিভ ইন্ডেক্স বা প্রলিফেরেটিভ জিন বলা হয়। এটা আমার আপনার কারোর থাকার কথা না, যাদের থাকবে তাদের ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা থাকলে বোঝা যায় যে ব্রেস্টের প্রলিফারেশন এত বেশি হবে, এবড়োথেবড়ো ভাবে এটা ম্যালিগনেন্সি হতে পারে। তো যাদের থাকে, তো এই জেনেটিক স্টাডি আমাদের দেশে কিন্তু করা যায় না। BRCA1 BRCA2 আমরা শুধু বই পড়ছি, কিন্তু কখনো করতে পারিনি, দুঃখজনক। এটার জন্য সিঙ্গাপুর ইন্ডিয়াতে পাঠাতে হয় মলিকুলার স্টাডি। তো এটা যদি পজিটিভ বাই চান্স পাওয়া যায় কোনো রুগীর বা কোনো রুগীর ফ্যামিলি মেম্বারদের, তাহলে কিন্তু ব্রেস্টের কার্সিনোমার সম্ভাবনা বেশি। তাই জন্য তাদেরকে ব্রেস্টটাকে কেটে ফেলতে অফার বলা হয়, প্রোফাইলেকটিক মাস্টেক্টমি করতে বলা হয়। যেমন আমাদের আপনারা সবাই এমবিবি স্টুডেন্ট জানেন যে অ্যাঞ্জেলিনা জোলি আমাদের ইংলিশ স্টার, হলিউড স্টার, তার প্রোফাইলেকটিক মাস্টেক্টমি করা হয়েছে। এখন আসেন স্প্রেড অফ দ্য ম্যালিগন্যান্ট টিউমার, কিভাবে স্প্রেডিং হয়। আমি অলরেডি একবার দুইবার বলে ফেলেছি যে ডাইরেক্ট একটা টিউমার যেখানে থাকলো ডানে বামে সার্কামফারেন্সিয়াল অ্যাবভ ডাউনওয়ার্ডস যেতে পারে। যেমন যদি আপনি সিকামের একটা ক্যান্সার চিন্তা করেন, সিকামের ক্যান্সারটা কি লুমিনাল সারফেসে হয় নাকি সেরোসাল কোটে হয়? বেশিরভাগই লুমিনাল সারফেসে হয়, সেরোসাল কোটেও কিন্তু হতে পারে। সেরোসাল কোট থেকে অথবা মাসকুলার কোট থেকে যেগুলো টিউমার বের হবে ওগুলো হচ্ছে মেজেনকাইমাল টিউমার। ঠিক আছে, ওগুলো হচ্ছে মেজেনকাইমাল টিউমার। আচ্ছা, তো আর লুমেন থেকে যে কলামনার এপিথেলিয়াম থেকে যেটা হবে সেটা হলো অ্যাডিনোকার্সিনোমা। তো বেশিরভাগই হয় অ্যাডিনোকার্সিনোমা। আর সেরাস কোট, মাসেল কোট, এগুলো যেগুলো থেকে হয় সেগুলো বেশিরভাগই হয় মেজেনকাইমাল টিউমার, যেগুলোর নাম হলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার, জিস্ট বলা হয়। এগুলোর পরিমাণ কম, বাট ইয়ার পরিমাণই বেশি। লুমিনাল যেটা অ্যাডিনোকার্সিনোমা ওটাই বেশি। অ্যাডিনোকার্সিনোমা এক জায়গায় হলো, হওয়ার পরে এটা কি সে সাবমিউকাস কোটকে ইনভাইট করতে পারে না? মিউকাস কোটে এসে হয়েছে এপিথেলিয়াল থেকে, সাবমিউকাস কোট ইনভাইট করতে পারে, তারপরে মাসেল কোট ইনভাইট করতে পারে, সেরাস কোট ইনভাইট করতে পারে। এদিকে এক জায়গার মিউকাস যে টিউমারটা সেটা উপরের দিকে লুমিনাল এক্সটেনশন হয়ে উপরের দিকে যাচ্ছে অথবা নিচের দিকে যাচ্ছে, আবার এদিকে সেরাস কোট ভেদ করে প্যারাসিকাল কিছু ফাইব্রাস টিস্যু ধরে ফেলেছে, সিকামের পিছনে ইউরেটার থাকে, ইউরেটারকে ধরে ফেলেছে। সো দিস আর দ্য ডাইরেক্ট স্প্রেড। আচ্ছা, এখন লিম্ফ্যাটিক স্প্রেড। এখন দেখেন প্রত্যেকটা অর্গানই তো কিছু কিছু লিম্ফ্যাটিক্স এবং লিম্ফ নোড দিয়ে কিন্তু ড্রেন হয়। এখন ক্যান্সার লুমিনাল সারফেসে হয়েছে, ওই লুমিনাল সারফেস থেকে
কিন্তু সে তার লিম্ফ্যাটিক ড্রেনেজ বরাবর ক্যান্সার সেলগুলি লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে আপনার ড্রপলেট আকারে একটা পারমিয়েশনের মাধ্যমে চলে যেতে পারে লিম্ফ্যাটিক দিয়ে। সেই লিম্ফ্যাটিকটা তার পরবর্তী স্টেশনের লিম্ফ নোডে রিলে করতে পারে, সেইখান থেকে উপরে রিলে করতে পারে, আলটিমেটলি পেটের যদি হয় থোরাসিক ডাক্ট হয়ে কিন্তু টিউমার সেলগুলি লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে কিন্তু চলে যেতে পারে। তাহলে এরকম লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যদি পেটের ম্যালিগনেন্সি থেকে যদি লিম্ফ্যাটিক ড্রেনেজ হয়ে চলে যায়, এটাকে কিন্তু তখন আমরা ভার্কোস গ্ল্যান্ড বলবো। Left supraclavicular lymph node enlargement due to metastasis from the malignancy in the intra-abdominal organ or even testis, তখন এটাকে আমরা বলা হয় ভার্কোস গ্ল্যান্ড বলবো। এরকম যদি পেটের একটা ম্যালিগনেন্সি লেফট সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ড বড় হয়ে ভার্কোস গ্ল্যান্ড তৈরি হয়, এই সাইনটাকে আমরা বলবো ট্রাইজিয়ার্স সাইন বলবো আমরা। এটা কি ভালো? এটা নিশ্চয়ই ভালো না, এটা অনেক দূরে ছড়িয়ে গেছে লিম্ফ নোডে। কোথায় পেটের ম্যালিগনেন্সি, কোথায় অলমোস্ট ডিসকন্টিনিউয়াস হয়ে লেফট সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডে গেছে। সো লিম্ফ্যাটিক স্প্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যেখানে টিউমার হয়েছে প্রথমে পেরিলিশনাল লিম্ফ্যাটিক্সে যাবে অথবা পেরিটিউমারাল লিম্ফ নোডে যাবে, যেটা আমি বলেছি অলরেডি। মিউকাস থেকে সাবমিউকাস, সাবমিউকাস থেকে সেরাস কোড থেকে আপনার সিগামেন্ট যদি হয়, তাহলে যে আইলোসিক্যাল আর্টারি বরাবর যে ভেসেলগুলো আছে লিম্ফ ভেসেল, সেখানে আইলোসিক্যাল লিম্ফ নোড, ওখান থেকে মেসেন্ট্রিক লিম্ফ নোড ইত্যাদি উপরে দিকে যাবে। সো লিম্ফ্যাটিক স্প্রেড ইম্পর্টেন্ট। যেমন ব্রেস্টের ক্যান্সার কোথায় যাবে? অ্যাক্সিলাতে লিম্ফ্যাটিক ড্রেনেজ হবে, মোস্ট কমন। যেমন স্টমাকের ক্যান্সার, স্টমাকের ক্যান্সার আপনারা জানেন লিম্ফ্যাটিক ড্রেনেজ রাইট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, তো সিলিয়াক লিম্ফ নোড, এপিপ্লয়েড লিম্ফ নোড, এগুলো হয়ে আলটিমেটলি প্যারাঅটিক লিম্ফ নোড হয়ে কিন্তু সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে চলে যেতে পারে। সময় লাগে, বাট চলে যেতে পারে। সো লিম্ফ্যাটিক স্প্রেড যার যত বেশি হবে, দূরবর্তী প্রান্তে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। লিম্ফ্যাটিক স্প্রেড আমরা যত তাড়াতাড়ি মানে প্রিভেন্ট করা যায়, এই জন্য আর্লি চিকিৎসা করলে সেই প্রিভেনশনটা হয়ে যায়, লিম্ফ্যাটিক স্প্রেড হতে পারে না। তদুপরি হয় আমরা চারপাশের লিম্ফ নোডগুলোকে সার্জারি করার সময় টিউমার সহ লিম্ফ নোডগুলোকে, লিম্ফ ভেসেলগুলোকে আমরা উঠায় নিয়ে আসি। এটাই হলো ক্যান্সার সার্জারি কিন্তু আমাদের সার্জনদের হাতের কারিশমা, যে আমরা টিউমারটাকে উঠাবো, তার আশপাশের যে সম্ভাব্য লিম্ফ নোডে যাওয়া গেছে অথবা প্রতিষ্ঠিত গেছে অথবা মানে যেতে পারে এরকম লিম্ফ নোডগুলিকে আমরা এবং লিম্ফ্যাটিক ভেসেল, ব্লাড ভেসেল সহ আমরা কেটে নিয়ে আসবো। তখন বলি আমরা লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স উইথ রিসেকশন অফ দ্য প্রাইমারি টিউমার সমান সমান রেডিক্যাল সার্জারি। রেডিক্যাল সার্জারি তখন আমরা রেডিক্যাল সার্জারি বলতে পারি, মানে সমূলে উৎপাটন। রেডিক্যাল মানে সমূলে উৎপাটন। সম্ভাব্য প্রাইমারি জায়গা এবং প্রাইমারি জায়গা থেকে যে সমস্ত জায়গায় যাওয়ার সম্ভাবনা হয়েছিল, নট যে লিভার, যে নট যে ব্রেন, নট যে লাং, আমি ওটা তো ডিস্টেন্ট হয়ে গেল। ডিস্টেন্ট হয়ে গেলে তো তখন মুশকিল, ওই লাং তো আর কেটে ফেলা যাবে। আমি বলছি যে লোকালি যে সমস্ত জায়গায় লিম্ফোভাস্কুলার জমা হয়েছে ওগুলো সহ কেটে ফেললে কি আমরা লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স বলবো, সাথে প্রাইমারি টিউমারটাকে এক্সিশন বলবো, সমান সমান রেডিক্যাল সার্জারি বলবো। ওকে, অথবা সেই রেডিক্যাল সার্জারিটা হবে সমান সমান কিউরেটিভ সার্জারি, মানে একদম ক্যান্সার কিওর করার মতন অবস্থা আর কি। আর যদি সার্জনের বুকে কম সাহস থাকে যে আমি সবগুলো আনতে পারি নাই বা পারবো না, আগে থেকেই মানে একটা ইমেজিং দেখে হোক আর রোগীর অবস্থা দেখে হোক ধারণা করলো যে এটা সবগুলো আনা যাইতে নাও পারে, বাট আমি চেষ্টা করব ম্যাক্সিমাম নিয়ে আসা, তখন ওটা সার্জারিটার নাম হয় কিউরেটিভ ইনটেন্ট। সার্জন আশা করেছে যে ইনটেন্টে সে করবে, কিউরেটিভ ইনটেন্ট। তাহলে আর্লি যে সমস্ত আর্লি ক্যান্সার দূরে যায় নাই, সেই সমস্ত ক্যান্সারের জন্য কিন্তু আমরা কিউরেটিভ চিকিৎসা প্রস্তাব করতে পারি বা সার্জনের সাহস রাখতে পারে। যে সমস্ত ক্যান্সার একটু বেশি বড় হয়ে গেছে, একটু চারিদিকে
মানে একটু লোকালি একটু বাইরে চলে গেছে বা যাওয়ার সম্ভাবনা হয়েছে, লোকালি অ্যাডভান্স মানে লোকালি সেরাস কোড ভেদ করে একটু মানে প্যারাসিকাল, প্যারাকলিক টিস্যু, একটু লিম্ফ নোড বড় বড়, তাহলে এগুলোকে আমরা কিউরেটিভ ইন্টেন্টে কিন্তু কাজ করবো। তাহলে লোকালি অ্যাডভান্সের জন্য আমরা কিউরেটিভ ইন্টেন্ট করবো। আর যেগুলো দূরবর্তী প্রান্তে ছড়িয়ে গেছে, যেটা বলছিলাম যে লাং, তারপরে লিভার, তারপরে ব্রেন, এগুলোর কিন্তু চিকিৎসা কিউরেটিভ করা যাবে না, কিউরেটিভ ইন্টেন্টও করা যাবে না। তখন আমাকে সিমটোমেটিক করতে হবে, মানে প্যালিয়েটিভ মানে প্যালিয়েশন, মানে কোনো রকমে যদি কিছু করি তাহলে হলো, সার্জারি করিও তাহলে হলো একটা চিমটি দিয়ে নিয়ে আসা আর কি, যে ওইখানে গার্ড লুমেন বন্ধ হয়ে গেছিল, লুমেন বন্ধ হওয়াটা আমি সরিয়ে দিলাম ম্যাক্সিমাম। কিন্তু লিম্ফ নোডে হাত দেওয়া যাবে না বা ইয়েতে হাত দেওয়া যাবে না। তো ওটাকে ধরুন আমরা বলবো কিউরেটিভ, সরি ওটাকে বলবো প্যালিয়েটিভ বলবো। তো লিম্ফ্যাটিক স্প্রেড এই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। হেমাটোজেনাস স্প্রেডে যেতে পারে। তো হেমাটোজেনাস কিসের মাধ্যমে যায়? একটা আর্টেরিয়াল যায়, একটা ভেনাস যায়। তো কোথায় কোথায় যায়? সাধারণত কমনলি যায় লিভার, লাং, ব্রেন, বোন। অলরেডি বারবার করে বলছি আমি, লিভারে যেতে পারে, লাংয়ে যেতে পারে, বোনে, ব্রেনে যেতে পারে। যে কোনো জায়গায় টিউমারই, কিন্তু যে কোনো জায়গায় টিউমার, এটা পেটের ভিতরের ইন্টেস্টাইনে হতে পারে, একটা পায়ের স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, কথার কথা, একটা টেস্টিকুলার টিউমার হতে পারে, একটা কিডনির টিউমার হতে পারে, একটা ব্রেস্টের টিউমার হতে পারে। ব্লাড ভেসেল দিয়ে, সিস্টেমিক ভেন দিয়ে আগে হার্টে যাবে, হার্ট থেকে পাম্প করে লিভারে যাবে, অথবা লাংয়ে যাবে, অথবা বোনে যাবে, অথবা ব্রেনে যাবে। দিস ইজ দ্য মেকানিজম। তাহলে হেমাটোজেনাস স্প্রেডে আমরা, এটা আবার কিছু কথা আছে যে এক এক অর্গানের propensity to go by either intravenously or arterially, সেটা আবার একটু আলাদা আছে। যেমন মনে করেন রেনাল সেল কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা রেনাল ভেন দিয়ে ফটাফট চলে যেতে পারে তাড়াতাড়ি, রেনাল ভেন দিয়ে ইন্টুরিও ভেনা কেভ হয়ে হার্ট পর্যন্ত চলে গেল, তাহলে এটা ভেনাস প্রপেন্সিটিটা বেশি। এরকম যেমন হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা প্রথমে হেপাটিক ভেন দিয়ে আপনার হার্টে গিয়ে পাম্প করে অন্য জায়গায় চলে যেতে পারে, বোনে চলে যেতে পারে, লাংয়ে চলে যেতে পারে। যেমন মনে করেন স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য লাং, লাং থেকে প্রথমেই তো হার্টে পালমোনারি ভেন দিয়ে যাবে, পালমোনারি ভেন দিয়ে গিয়ে হার্টে গিয়ে পাম্প করে একদম ড্রপলেট অফ দ্য স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য লাং মাথার ভিতর ঢুকিয়ে দিল, সেরিব্রাল সার্কুলেশনে ঢুকিয়ে দিল। সেরিব্রাল সার্কুলেশনে আপনার বড় বড় টিউমার ড্রপলেট যদি যায়, সেরিব্রাল সার্কুলেশন কিন্তু বন্ধ হয়ে যাবে, ইসকেমিক হয়ে, ইসকেমিয়া হয়ে, স্ট্রোক হয়ে পেশেন্ট মানে সেরিব্রাল মেটাস্টেসিস আগে হয়। যেহেতু লাং, সেহেতু লাংয়ের আশপাশে আছে। সো এই হেমাটোজেনাস স্প্রেড আপনার কিছু অর্গান আছে যেটা প্রপেন্সিটিটা ওই অর্গানের ব্লাড সাপ্লাইয়ের বা হার্টের কাছাকাছি কোনটা সেটার উপর নির্ভর করে কিন্তু প্রপেন্সিটিটা নির্ধারণ হয়। সিডিং অফ দ্য বডি ক্যাভিটিস অর সার্ভিস, পেটের ভিতরের যে কোনো স্টোমাকের ক্যান্সার সেরাস কোড ভেদ করে যদি বাইরে চলে আসে, সেরাস কোড তো আসলে ভিসেরাল লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম, তাহলে এই পেরিটোনিয়াম লেয়ারের উপরে টিউমার ডিপোজিট হবে। তো টিউমার ডিপোজিট হলে টিউমারের সেল থেকে কিছু কিছু রসকরণ হবে, কিছু অ্যাবনর্মাল ফ্লুইড আসবে, সেটা আবার স্টোমাক থেকে সারা পেটের পেরিটোনিয়ামে ছড়িয়ে দিতে পারে। এমনকি দেখা যায় যে ওভারির উপর জমা হতে পারে, ডিপেন্ডেন্ট পার্টি পেলভিসে। আবার হচ্ছে পেলভিক রেক্টো ভেসিক্যাল পাউচেও মেলদের হতে পারে, অথবা রেক্টো ইউট্রাইন পাউচে জমা হতে পারে পেলভিক ডিপোজিট হিসেবে। এদিকে অ্যাবনর্মাল ফ্লুইড জমা হলো, সেটা হচ্ছে অ্যাসাইটিস করতে পারে। তো ক্রুকেনবার্গ কখন বলবো? যখন আমরা ওভারির উপর জমা পড়বে কোনো ম্যালিগনেন্ট ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্ট টিউমারের সেকেন্ডারি ড্রপলেট, ওভারির উপর হলে ক্রুকেনবার্গ টিউমার বলবো আমরা। আম্বিলিক্যাল ডিপোজিট হিসেবে আপনার পেটের ভিতরে পেরিটোনিয়াম, প্যারাটাল পেরিটোনিয়ামকে ইনভলভ করে ফ্যালসিফারাম লিগামেন্ট দিয়ে সিস্টার মেরি জোসেফ নোডিউল আকারে ফ্যালসিফারাম লিগামেন্ট যেহেতু আম্বিলিকাসে একটা অ্যাটাচমেন্ট থাকে, আম্বিলিক্যাল ডিপোজিট হিসেবে পাওয়া যেতে পারে। কারণ এটা স্টোমাকের ক্যান্সার বলেন আর হচ্ছে কোলোরেক্টাল বলেন বা যেটাই বলেন, সেটা যখন সেরাস কোডকে ভেদ করে বাইরে চলে আসে,
ভিসেরাল পেরিটোনিয়াম ইনভলভ করে, তখন এই ভিসেরাল পেরিটোনিয়াম প্যারাটাল পেরিটোনিয়ামের গায়ে লেগে থাকে, অথবা ড্রপলেটগুলি লিভার থেকে অথবা স্টোমাক থেকে ফ্যালসিফার্ম লিগামেন্ট হয়ে হয়ে আম্বিলিকাসের নিচে জমা পড়ে নোডিউল আকারে, তখন এটাকে সিস্টার মেরি জোসেফ নোডিউল বলে। তো এটা কিন্তু প্রকারান্তে ডিস্টেন্ট মেটাস্টাসিস কিন্তু বলা যায় প্রকারান্তে, একেবারে সাহস করে না বললেও, কারণ কোথায় স্টোমাক আর কোথায় হচ্ছে আপনার আম্বিলিকাস। তো এইটা যাদের থাকবে এটার প্রোগ্নোসিস কিন্তু ভালো না, এটা কিন্তু আর্লি নেই আসলে, এটা কিন্তু লোকালি অ্যাডভান্স বললেও ভুল হবে, এটা আসলে কিন্তু মেটাস্টেজ হয়ে গেছে, যদিও এটা কিন্তু হেমাটোজেনাস নয়, এটা ট্রান্সপেরিটোনিয়াল মেটাস্টেজ হয়ে গেল, দূরবর্তী প্রান্তে চলে গেল। সো আমরা এই যে এক্সামিনেশন করব, আমরা কিন্তু আম্বিলিকাসের নোডিউলটা দেখবো, আমরা অ্যাবডোমেনের অ্যাসাইটিসটা দেখবো, আমরা যে স্টমাকের ক্যান্সারের অ্যাসাইটিস আছে কিনা, দ্যাট ইজ দ্য এক্সামিনেশন এইম হবে আমাদের। আচ্ছা, অনেক সময় পেরিটোনিয়াল ক্যাভিটিতে এত পরিমাণ ক্যান্সার সেল ড্রপলেট জমা পড়ে যে সারা পেরিটোনিয়াল ক্যাভিটি অ্যাসাইটিকে ভর্তি, আবার হলো যে সিমের বিচির মতন ক্ষুদ্র 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 মানে জমা পড়ে ড্রপলেট আকারে পেরিটোনিয়াম, প্যারাটাল পেরিটোনিয়াম, অল অর্গানের ভিসেরাল পেরিটোনিয়াম, মেসেন্ট্রি, তখন এটাকে বলা হয় কার্সিনোমাটোসিস পেরিটোনিয়াম বলা হয়। এটা তাহলে আপনি হাত দিয়ে পালপেট করা যাবে? নিশ্চয়ই যাবে। এটা আপনি যদি পেট কাটেন সার্জারি করার, হ্যাঁ ওকে সার্জারি করবো বলে পেটটা কাটছেন আর কেটেই দেখেন যে আপনি অ্যাসাইটিক ফ্লুইডে ভর্তি এরকম ড্রপলেট আকারে অনেক সিমের বিচির মতন, আর স্টমাকের গ্রোথ তো আছে, আপনি পালপেট করতে দেখছেন যে স্টমাকের গ্রোথ আছে, এটা তখন প্রকারান্তেই কিন্তু এটা অপারেশন করাই আর সম্ভব হবে না। কারণ কি অপারেশন করবেন, এত ফ্লুইড এত ড্রপলেট চারিদিকে ছড়িয়ে গেছে, এটা তো স্টমাকের নেই, তাহলে আপনি কিন্তু কোনো ইমেজিং করে কিন্তু এটা ধরতে পারেন নাই, বিশেষ করে ড্রপলেটগুলি কোনো ইমেজিং এ কিন্তু আল্ট্রাসাউন্ডতে পেরিটোনিয়াল ড্রপলেট এগুলো আসে না, বা সিটি স্ক্যানেও কিন্তু পাওয়া যায় না, মানে 1 সেন্টিমিটারের কম ছোট ছোট সিম বিচির মতন জিনিস পাওয়া যায় না। সেই জন্য যে কোনো পেটের ম্যালিগনেন্সিতে ফাইনাল ইনসিশন, ল্যাপারোটমি ইনসিশন দেওয়ার আগে আমরা যদি ল্যাপারোস্কোপিক একটা ক্যামেরা খালি যদি ঢুকাইতে পারি, টু এক্সক্লুড দ্য, আমি যেটা আগে ডায়াগনোস করতে পারি নাই সেটাকে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, টু এক্সক্লুড এনি সিভিয়ার কার্সিনোমাটোস পেরিটোনিয়াম, অ্যাসাইটিস, এমনকি লিভারের সারফেসে ছোট ছোট দানা 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 থাকে যেগুলো আল্ট্রাসাউন্ডে আসে নাই, আসতো না, সিটি স্ক্যানে আসে নাই, আসতো না, এটা কিন্তু আমি ক্যামেরা দিয়ে দেখতে পাই। তো যে মুহূর্তে আমি এই জিনিসটা ক্যামেরা দিয়ে দেখবো, তখনই কিন্তু আমি চিকিৎসার বন্ধ করে দিতে পারি, ওখানে যে পেটটা কাটতাম সেটা কাটবো না, আমি অন্য উপায়ে, কারণ এই রুগীটার পেট কেটে আপনি সার্জারি করলে এই রুগীটার সাথে সাথে মারাও যেতে পারে, কারণ ওর তো কন্ডিশন আসলে ভালো না। সো ওটাকে তখন আমরা বলি স্টেজিং ল্যাপারোস্কোপি বলা হয়, খুব ভালো মেথড, বিদেশে খুবই প্রচলিত, প্রত্যেকটা ম্যালিগনেন্সির জন্য, বিশেষ করে পেটের ম্যালিগনেন্সির জন্য অপারেশনের ঠিক আগ মুহূর্তে আমি ল্যাপারোস্কোপি করে দেখছি যে কত দূরে ছড়িয়ে গেছে বা মারাত্মক অবস্থা হয়েছে কিনা। তাহলে মারাত্মক অবস্থা মানে দূরে ছড়িয়ে গেছে মানে হলো ড্রপলেট, মানে আমি স্টেজ করে ফেলতে পারছি, এই জন্য এটাকে স্টেজিং ল্যাপারোস্কোপি বলা হয়। আচ্ছা, এটা গেল। আরেকটা হলো এতই পরিমাণ ড্রপলেট হয়েছে একটা আরেকটার সাথে অর্গান মানে একদম অ্যাডিশন হয়ে, স্টোমাক অ্যাডিশন, ট্রান্সভার্স কোলন অ্যাডিশন, ইন্টেস্টাইন অ্যাডিশন, কারণ ভিসেরাল যে সারফেসটা সেখানে ড্রপলেট হয়ে হয়ে একটা আরেকটার সাথে মিশে গিয়ে একবারে একদম বরফ, এটাকে ফ্রোজেন পেলভিস বলা হয়, হাত দিয়ে কোনো কিছুই নড়ানো যাচ্ছে না, সরানো যাচ্ছে না, অথবা কোকুন ফর্মেশন বলা হয়, আমরা যে এইচএসসি তে পড়ছি কোকুন, এই কোকুন ফর্মেশন এটাকে বলা হয়, যে পেট কাটার পরে দেখা গেল যে একদম সব শক্ত হয়ে আছে, এটা ইনঅপারেবল, না আসলে অপারেশন করা যাবে না। আমরা কিন্তু পরে পড়ব যে কোন কোন ক্ষেত্রে স্টোমাকের ক্যান্সার সার্জারি করা যায় না,
তখন আমরা কিন্তু এইগুলো কথা বলবো যে অ্যাসাইটিস হয়ে গেছে, পেলভিক ডিপোজিট হয়ে গেছে, লিভারে মেটাস্টেস হয়েছে, অপারেশন করে কি করব? করলেও কিউরেটিভ অপারেশন করা যাবে না, এটা বলবো আমরা। তখন যে অপারেশনটা করবো প্যালিয়েটিভ, মানে কোনো রকমে আর কি, যদি লাগে। তারপরে হলো যে কার্সিনোমাটোসিস পেরিটোনিয়ায়, এরকম সিমের বিচির মতন সারা পেট ছড়িয়ে গেছে, যেটা কিনা আমি ল্যাপারোস্কোপি করে দেখলাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্টমাক ক্যান্সারে আমি সার্জারি করব না। এটা এমবিবিএস স্টুডেন্টের জন্য যতটা নয়, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। দিস আর দ্য রুটস অফ দ্য ম্যালিগন্যান্ট টিউমার স্প্রেড। এখন আসেন, বলছিলাম যেগুলো অর্গানের মরফোলজিক্যাল, হিস্টোলজিক্যাল, প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন টিউমার জানতেই হবে, সেটা স্টোমাক, কোলন, রেকটাম, ব্রেস্ট, টেস্টিস, ওভারি, থাইরয়েড অবশ্যই জানতে হবে। ইট ইজ ইয়োর ডিউটি টু নো ইচ স্পেসিফিক ক্লাসিফিকেশন। এটা তো আমি মুখস্থ করে দিতে পারবো না, বাট বুঝে বুঝে মুখস্থ করবেন। মরফোলজিক্যাল, যেমন দেখতে কেমন, দেখতে কেমন, আলসারেটিভ, আলসার প্রলিফারেটিভ, কোলোরেক্টালের জন্য যেমন আছে টিউবের মতন, অ্যানুলারের মতন, আলসারেটিভ, কলিফ্লাওয়ার, আলসার প্রলিফারেটিভ, এরকম। অনেক সময় যে গ্রস অ্যাপিয়ারেন্স আমি বললাম, কাট সারফেস দেখলে কেমন হয়, এমন হয়, তেমন হয়, রেটিনোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা দেখতে এরকম হয়। স্যারদের প্রিয় কোশ্চেন যে এই নেফ্রোব্লাস্টোমা কেমন হয় দেখতে, ওরকম 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 হয়, সিস্টিক, এই সেই, হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। এখন আসেন ডিফারেন্সিয়েশন জিনিসটা কি ইন ডিটেলস। আগে তো আমরা পড়েছিলাম যে একটা টিউমার সেল নর্মাল সেলের সাথে কতটুকু সদৃশ্য, যত কম সদৃশ্য হবে তত বেশি খারাপ। যেমন যদি 75%-এর উপরে, আমি মনে হয় আগে একটু উল্টো বলেছিলাম, এখন ঠিক করে নিচ্ছি, যে 75%-এর উপরে যদি সদৃশ্য হয় তাহলে কিন্তু ওয়েল ডিফারেন্সিয়েটেড। যত বেশি সদৃশ্য, 50 থেকে 75 হলে মাইল্ডলি ডিফারেন্সিয়েটেড, আর 25 থেকে 50 হলে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, আর সবচেয়ে কম হলো একেবারেই লেস দেন 25%। অনেক সময় দেখা যায় যে একেবারেই কোনো সদৃশ্য নাই, মানে 1%ও নাই, তাহলে এটা পোরলি ডিফারেন্সিয়েটেড অথবা অ্যানাপ্লাস্টিক বলবো। এবং এটা খুবই ডেঞ্জারাস। এটা হলো কোনোভাবেই কোনো সদৃশ্য নাই, এবং এটা খুব দ্রুত এলোপাথরে ভাবে বড় হয়েছে এবং চারিদিকে ছড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি। তাহলে এটা জানবো কিভাবে? আমরা ওই যে টিউমার সেলটা, যে স্পেসিমেনটা কালেক্ট করেছি ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন করে, ওই যে আপনার স্টোমাকের জন্য এন্ডোস্কোপিক বায়োপসি করেছি মিউকোসাল লেয়ার থেকে, ওই বায়োপসিতে যে সেল দেখছি, ওই সেলগুলি একটার সাথে কতগুলি সদৃশ্য আমরা দেখেছি। গ্রেডিং, এটা অপারেশনের পরেও স্পেসিমেন দিয়েও কিন্তু পরে চেঞ্জও হতে পারে অথবা সমানই থাকতে পারে, মানে এটা ডিপেন্ড করবে, চেঞ্জও হতে পারে। অনেক সময় দেখা যায় যে কম সেল নেওয়া হয়েছিল দেখে এন্ডোস্কোপিতে সেল টিস্যু কম ছিল বলে আমরা 100% অ্যানালাইসিস করতে পারি নাই। এখন স্পেসিমেন তো বড় পাবো টিউমার কাটার পরে, তখন আমরা ওয়েল সুন্দর আমরা গ্রেডিংটা ভালো বুঝতে পারবো। তো অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায়। তো এটাই হলো ডিফারেন্সিয়েশন, যে যার যত বেশি ডিফারেন্সিয়েশন হবে সে তত ওয়েল ডিফারেন্সিয়েটেড, মানে সদৃশ্য, সে তত ভালো। এটা 4টা ভাগে ভাগ করা হয়, গ্রেড 1, 2, 3, 4। অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পারপাসে গ্রেড 1, 2 ও করা হয়। যে 75% ধরা হয়, আর একটা ধরা হয় যে 25 থেকে হচ্ছে 75%, আর একটা ধরা হয় লেস দেন 25%। তো আমরা তো বুঝলামই যে এই সেলের ভলিউম যত বেশি হবে তত বেশি এটা অ্যানালাইসিস করা সুবিধা হবে। আমরা এখন জানবো যে গ্রেডিং আমরা কেন করার প্রয়োজন হয়, অলরেডি বলেছি, এবং আমরা কিভাবে আমরা এই স্পেসিমেনগুলি কালেক্ট করি, মানে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে বিফোর সার্জারি আমি বলেছি ডায়াগনস্টিক যে ইনভেস্টিগেশন আমরা করব, ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন কোনটা করব, যেটা এক এক অর্গানের জন্য এক এক রকমের অ্যাপ্রোচ হবে। যেমন স্টমাকের জন্য আপার যে এন্ডোস্কোপি করে আমরা স্টমাক স্পেসিমেন নিতে সুবিধা হবে। একটা সিগময়েড কোলনের ক্যান্সারের জন্য
লোয়ার যে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে সুবিধা হবে সেটা ডিপেন্ড করবে। তবে অবশ্যই সেটা সাইটোলজিক্যাল এবং হিস্টোলজিক্যাল কনফার্মেশন লাগবে আমাদের, সেভাবে করব। আচ্ছা, তাহলে বিফোর সার্জারি একটা গ্রেডিং করা যেতে পারে। আফটার সার্জারি গল্পটা বলেছি যে এক্সাইজ যে টিউমার থাকবে সেটাকেও আমরা, এটা চেঞ্জও হতে পারে, আমি বলেছি অলরেডি, কারণ এখানে বেশি ভলিউম পাওয়া যাবে, এক্সাক্ট ইনফরমেশন পাওয়া যাবে। কিন্তু অবশ্যই আমার এই হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস কনফার্মেশন কিন্তু আমার লাগবে। হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস ছাড়া কিন্তু আমি কোনো ট্রিটমেন্টে কিন্তু শুরুর প্রস্তাবও করতে পারবো না, কারণ এটা ম্যানেজমেন্ট আদৌ হয় কিনা তাও তো জানি না। সুতরাং লাগবে এইটা করে তারপর ট্রিটমেন্ট কমেন্স করতে হবে। তাহলে কি দ্য পোর দ্য ডিফারেন্সিয়েশন ইট সিগনিফাই, এটা বেশি খারাপ, বেশি অ্যাগ্রেসিভ, বেশি ইনভেসিভ, এটা লোকালি বলেন ডিস্টেন্টলি বলেন তাড়াতাড়ি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা টি স্টেজ মানে ওই লোকাল যে টিউমারের সাইজ সেটা বড় হওয়ার সম্ভাবনা থাকবে, এটা লিম্ফ নোডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং মেটাস্টেসিস হওয়ার পোটেনশিয়ালিটি বেশি থাকবে। তাহলে আপনি যদি বলে যে গ্রেডিং করলে আপনি সুবিধাটা কি, আপনি এই গ্রেডিং এর জন্য এত ইনফরমেশন এত কিছু, আপনি হিস্টোপ্যাথোলজিস্টকে 14 বার ফোন দিলাম, দেখলাম যে গ্রেডিং কি বলেন, তাহলে রুগীকে আপনাকে কাউন্সিল করতে লাগবে যে আপনার তো গ্রেডিং এর এটা খুবই খারাপ, এটা তো আসলে খুব জোরে বাড়ছে, এটা তো চারিদিকে ছড়িয়ে যাওয়ার সম্ভাব্যতা বেশি, বিশেষ করে লিম্ফ নোড এবং দূরবর্তী প্রান্তে। আমরা দেখবো, তারপরও দেখেই চিকিৎসা করব, কিন্তু সম্ভাব্যতা বেশি ইনিশিয়াল ইনফরমেশন, এবং আলটিমেটলি কিন্তু তাই হয়। হায়ার দ্য গ্রেড মেটাস্ট্যাটিক পোটেনশিয়ালিটি ইজ হাই। পরে খুঁজলে কিন্তু দেখা যায় যে লিভারে আছে, লাঙে আছে, তাহলে একটা প্রথমে কিন্তু সম্মুখ ধারণা কিন্তু আমরা পেয়ে যাই। এখন দূরবর্তী প্রান্তে মেটাস্টেসিস হয় নাই, হাই গ্রেড হওয়া সত্ত্বেও ভালো, ঠিক আছে, কিন্তু সম্ভাব্যতা কিন্তু পরবর্তীতেও কিন্তু ইভেন টিউমার অপারেশন করার পরেও কিন্তু এর সম্ভাব্যতা থেকেই যায়। এগুলো কাউন্সেলিং করতে কিন্তু লাগবে আপনার। আচ্ছা, তার মানে হচ্ছে প্রগনোসিসটা ডিপেন্ড করলো, চিকিৎসা করার পরেও কিন্তু এইটা আবার হতে পারে, এটা কিন্তু লিভারেও অজান্তে চলে যেতে পারে, ব্রেনে অজান্তে চলে যেতে পারে, ঠিক আছে, যেতে পারে, আমরা চিকিৎসা দিবই, যেন যেতে না পারে তার জন্য ভালো মতন চিকিৎসা দিব। কি চিকিৎসা দিব? শক্ত মতন চিকিৎসা দিব। কি চিকিৎসা দেবো? সার্জারির আগে আমরা দরকার হলে অন্য একটা চিকিৎসা দিব। তাহলে এই যে নিও অ্যাডজুভেন্ট, সার্জারির আগে যে চিকিৎসাটা দেওয়া হয় সেটাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট। এই গ্রেডিং দেখেও কিন্তু আমরা সিলেকশন করি যে আপনার গ্রেড 3, আমরা মানে ওই যে অনকোলজিস্ট, ওই যে মেডিকেল অনকোলজিস্ট, ওই যে প্যাথোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জন, সবাই মিলে কিন্তু একসাথে সমস্যারে বলবো আপনার গ্রেডিং খারাপ, আপনার সার্জারির আগে দরকার হলে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, কম্বিনেশন এগুলো দিব। প্রয়োজনে আমরা সার্জারির পরেও দিব। সার্জারির পরে তো স্পেসিমেন আমরা আবার অ্যানালাইসিস করব, দেখি ওখানে কি আসে, এক গ্রেড উপরে আসে নাকি কমে যায়, মানে ওই যে ভলিউম কমের জন্য যেটা আমরা অসুবিধা হয়েছিল। তাহলে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টটাও কিন্তু আমরা সার্জারির পরে কেমোথেরাপি লাগবে কিনা এগুলো কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। এমনকি সার্জারির পরে যে চিকিৎসা দেওয়া হলো, কেমোথেরাপি, রেডিওথেরাপি, অতিরিক্ত কোনো আরো লাগে কিনা সেটাও কিন্তু একটা ধারণা পাওয়া যায়। সো আলটিমেটলি কাউন্সিলিং কিন্তু লাগে। এগুলো সবাই করব আমরা, সার্জন, অনকোলজিস্ট সবাই মিলে করব, কিন্তু এই হিস্টোপ্যাথোলজিস্ট এরা সবাই মিলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিব যে না, এটা দেখি, এটা রোগীর সাথে বসে আমরা কি কি চিকিৎসা শুরু করা যায় সার্জারির আগে অথবা। সো গ্রেডিং ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এক্সটেন্ট অফ দ্য টিউমার, এটাকে আসলে স্টেজিং বলা হয়। স্টেজিং বলা হয় একটা টিউমার ডায়াগনোসিসের পরে, আমিও গল্পটা বলেছি যে ডায়াগনোসিস হয়ে গেল, গ্রেডিংও পেয়ে গেলেন, আচ্ছা যাক, 1 পেলেন, 2 পেলেন, 3 পেলেন, আপনার কাজ আপনি করলেন, রুগীকে একটু ধারণা দিলেন যে ঠিক আছে আপনার গ্রেডিং তো খারাপ, আপনার আগে এই চিকিৎসা লাগতে পারে, ওই চিকিৎসা লাগতে পারে, ঠিক আছে, দেখা যাক সবাই মিলে কি সিদ্ধান্ত নিই। তো যে কোনো চিকিৎসাই আপনি শুরু করেন কিনা, করেন না কেন, তার আগে আরো কিছু ইনফরমেশন আপনাকে ক্লিয়ারিফাই করতে হবে যে কত দূরে গেছে
এটাও কিন্তু আপনাকে ওই যে টিউমার বোর্ডে, এটাকে টিউমার বোর্ড বলছি আমি, যে অনেকগুলো লোক বসি আমরা, টিউমার বোর্ডে ডিসকাস হওয়ার জন্য আরো কিছু ইনফরমেশন লাগবে, যে ফাইনাল আপনার ইমেজিং দিয়ে বা অমুক দিয়ে তমুক দিয়ে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি যে এই টিউমারটা অন্য কোথাও যায় না। তাহলে কতটুকু যেতে পারে, এক্সটেন্ড হতে পারে, সেটাকে বলা হয় স্টেজিং অফ দ্য টিউমার, এক্সটেন্ড অফ দ্য টিউমার। প্রাইমারি সাইড থেকে কতটুকু গেছে, আমি আগেও বলেছি যেটা লোকালি এক্সটেন্ড করতে পারে, ডাউনওয়ার্ড, সার্কামফারেন্সিয়ালি, সাইড টু সাইড, অমুক তমুক, যেমন লুমিনাল স্ট্রাকচারের সিকামে ডানে বামে উপর নিচে, হ্যাঁ, তারপরে হচ্ছে প্যারাসিকাল লিম্ফ নোড, মেসেন্ট্রিক লিম্ফ নোড, অমুক এই সেই, এগুলোতে যেতে পারে এক্সটেন্ড। এটা কিন্তু লিম্ফ নোডও কিন্তু এর মধ্যে আছে। এক্সটেন্ডটা অর্গান বেসিসও আছে, লিম্ফ নোডও আছে, আবার লিম্ফ নোড থেকে দূরে চলে গেছে, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে গেছে, হ্যাঁ, তারপরে হেমাটোজেনেসে গেছে, লিভারে গেছে, তাহলে এগুলো কিন্তু এক্সটেন্ড। ট্রান্সপেরিটোনিয়ালে গেছে, দিস অল আর দ্য এক্সটেন্ড। এগুলো কিন্তু আমাকে ইনশিওর করতে হবে বিভিন্ন মেথড দিয়ে। কি, একটা পেশেন্টের সিএ স্টোমাক আছে, সেই পেশেন্টের লিভারটা বড়, সেই পেশেন্টটা আসে জন্ডিস নিয়ে আসছে আপনার কাছে, তাহলে আপনি এন্ডোস্কোপি করে অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য স্টোমাক পেলেন, এদিকে হিস্ট্রিতে আপনি পেশেন্ট জন্ডিস বললো, এদিকে আপনি হিস্ট্রিতে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনি লিভারটা বড় পেলেন, তাহলে কি আপনি মনে করবেন না যে এটা স্টোমাকের ক্যান্সার লিভারে চলে গেছে? কারণ হেপাটিক মেটাস্টেসিস হয়ে হেপাটোসাইটগুলো নষ্ট করে দিয়ে তার লিভারটা ডিকম্পেনসেট করে জন্ডিস করেছে, হতেই পারে। সুতরাং এই যে আপনার স্টোমাকের ক্যান্সার লিভারে যে গেল, এটা কিন্তু আপনি হিস্ট্রিতেও পেলেন, ক্লিনিক্যাল এক্সামিনেশনে পেলেন, আবার বায়োকেমিক্যাল মার্কার যদি একটু করেন, এলএফটি বেশি পেলেন, অমুক পেলেন তমুক পেলেন, আবার আল্ট্রাসোনোগ্রাফি করে পেলেন যে লিভার বড়, ওর মধ্যে নোডিউল আছে, সিটি স্ক্যান করে পেলেন, আবার ওই নোডিউল থেকে আপনি লিভার বায়োপসি করলেন, আল্ট্রাসোনো গাইডেড বলেন অথবা ইমেজ অন্য কোনো গাইডেড বলেন, নোডিউল, লিভার নোডিউলটা আপনি কি করলেন, বায়োপসি করলেন, নিডল বায়োপসি, সেখানেও কিন্তু লিভার টিস্যু নেই, সেখানে কিন্তু বললো যে স্টোমাকের কলামনার সেল, তাহলে আপনি শিওর হয়ে গেলেন। তাহলে এক্সটেন্ড দেখতে আপনার হিস্ট্রি যেমন লাগছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন যেমন লাগছে, তেমন ইনভেস্টিগেশন লাগছে, তেমন বায়োপসি লাগলো, এটা ইনভেস্টিগেশন। এমনকি ল্যাপারোস্কোপি করেও কিন্তু দেখা যায় এক্সটেন্ড, ওই যে আমরা দেখলাম ল্যাপারোস্কোপি ফাইনাল যে দেখাটা, ফাইনাল এক্সটেন্টটা দেখি আমরা ল্যাপারোস্কোপি করে। কারণ ল্যাপারোস্কোপি করলে যদি ওরকম ডেঞ্জারাস অ্যাসাইটিস থাকে এবং পেরিটোনিয়াল ডিপোজিট থাকে, আমরা কিন্তু বড় অপারেশন থেকে কিন্তু সরে আসি, নাহলে পেশেন্ট ভালো হবে না। এখন ওই যে বললাম যে আম্বিলিক্যাল ডিপোজিট হয়েছে, আপনি আম্বিলিক্যাল নোডিউল পেলেন এক্সামিনেশনে, তারপরে কুকেনবার্গ টিউমার পেলেন, আপনি মনে করেন হাত দিয়ে পেলেন ওভারি বড়, হ্যাঁ, তাহলে এগুলো সবই কিন্তু এক্সটেন্ড বোঝায় যে না, এগুলো দূরে দূরে চলে গেছে। বোন পেইন পেলেন, বোন পেইন তো পেলেনই, আবার একটা ব্রেস্টের নন ব্রেস্ট ক্যান্সারের রোগী মনে করেন, অথবা আননোনই বলেন, একটা হিউমারাস ফ্র্যাকচার নিয়ে চলে আসলো, তাহলে আপনার কিন্তু ব্রেস্টের ক্যান্সার, হিউমারাস ফ্র্যাকচার, আপনি ব্রেস্টের একটা লাম্প চাকা অথবা মনে করেন আলসারেটেড হয়ে গেছে, তার ব্লাউজ ভিজে গেছে, আপনি দেখছেন যে ব্রেস্টের একটা টিউমার এক্সামিনেশন করে। এদিকে পেশেন্ট বলছে যে আমার 5 দিন আগে এই যে দেখেন স্যার আমার প্লাস্টার করা আছে, হিউমারাস ভেঙে গেছে, তখন কিন্তু আপনাকে এক ধাক্কায় কিন্তু চিন্তা করতে হবে যে ব্রেস্টের ক্যান্সার, ব্রেস্টের শুধু বোন, আপনাকে কিন্তু তখন হিউমারাসের এক্সরে করতে হবে, ওখানে অস্টিওলাইটিক লিশন আছে কিনা, অস্টিওক্লাস্টিক আছে কিনা, এক এক টিউমারের লিশন এক এক রকমের, এগুলো দেখেও কিন্তু বোঝা যায়। আবার ফাইনালি বোনের ভিতরে নিডল ঢুকায় বায়োপসি করলে পারে এখানে বোন টিস্যু নাই, এখানে আছে ব্রেস্টের অ্যাডিনোকার্সিনোমা, মানে লোবিউলার কার্সিনোমা অথবা ডাক্টাল কার্সিনোমা, তাহলে বোন মেটাস্টেস হয়ে গেল। These all are the information actually you have to collect or gather before commencing any treatment. তাহলে কিন্তু হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন সবই কিন্তু আপনার এক্সটেন্ড দেখতে লাগবে। এটা আমি গল্পটা বলেছি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসছে, আপনাকে ধারণা করতে হবে যে
প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে তো জানেনই যে অল্প ট্রমাতে অথবা উইদাউট ট্রমাতে একটা শক্তিশালী বোন ভেঙে যাওয়া, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই মোস্ট কমন কারণ হলো হচ্ছে বোনে মেটাস্টাসিস। বোনের প্রাইমারি টিউমারও হতে পারে, সেটা অন্য জিনিস, আরো অন্যান্য কারণও হতে পারে, অস্টিওপোরোসিস মেয়েদের, বাট মোস্ট সেটা হলো সেকেন্ডারি। সো এই স্টেজিং প্রসেস কিন্তু হিস্ট্রি টেকিং থেকে শুরু করবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এমনকি ডিউরিং সার্জারিতেও কিন্তু স্টেজিং করে ফেলি আমরা দেখলাম স্টোমাক আগে দেখেছি ইমেজিং এ, সিটি স্ক্যানে অল্প পরিমাণ লাগানো আছে লিভারের সাথে অথবা লাগানো নাই, এখন সার্জারি করে দেখেছি স্টোমাক লাগানো আছে লিভারের সাথে, ট্রান্সভার্স কোলনের সাথে, যেটা দেখা গেছিল না, একদম মাখামাখি মিশে এমনকি স্টোমাক ট্রান্সভার্স কোলনের সাথে লেগে মনে করেন গ্যাস্ট্রো ট্রান্সভার্স কোলন ফিস্টুলা হয়ে আছে, এমনও কিন্তু হতে পারে। সুতরাং ডিউরিং সার্জারি কিন্তু সেটা স্টেজিং করা যায়। আচ্ছা, আবার দেখা গেছে যে লিম্ফ নোডে মেটাস্টাসিস আমি দেখিই নাই, মানে হলো হচ্ছে আল্ট্রাসাউন্ডতে পাই নাই, সিটি স্ক্যানে পাই নাই, কিন্তু পারাঅপারেটিভ দেখলেন যে আপনি বড় লিম্ফ নোড, মেসেন্ট্রিক লিম্ফ নোড, প্যারাঅটিক লিম্ফ নোড, অমুক সমুক এই সেই পেয়ে গেলেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে ইয়েস লিম্ফ নোড ইজ ইনলার্জড, কিন্তু এটা বলার দরকার নাই যে এই লিম্ফ নোডে ক্যান্সার সেল আছে কিনা, সেটা বলবে ওই লিম্ফ নোড কেটে হিস্টোপ্যাথোলজিস্ট বলবে। হিস্টোপ্যাথোলজিস্ট না বললেই না তখন কনফার্ম হবে যে হ্যাঁ এই লিম্ফ নোডে মেটাস্টাসিস বা মেটাস্ট্যাটিক সেল এসেছে। এখানে লিম্ফ নোডে লিম্ফ্যাটিক টিস্যু তো নেই, বরং কোলোরেক্টাল টিস্যু আছে, বরং স্টোমাকের টিস্যু আছে, বরং ওই ব্রেস্টের টিস্যু আছে, তখন সেটা লিম্ফ নোড ইনভলভমেন্ট অথবা মেটাস্টাসিস। আচ্ছা, আপনি অপারেশন করতে গিয়ে অ্যাসাইটিস পেলেন, পেলভিক ডিপোজিট পেলেন, হ্যাঁ, যেটা আপনার মনে করেন অন্য ইনভেস্টিগেশন ধরা পড়া নাই, এটা অপারেশনের সময় কিন্তু স্টেজিং করা যায়। আবার স্টেজিং কিন্তু আফটার সার্জারিতেও করা হেল্প করবে। এই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে করবেন আপনি, কয়টা লিম্ফ নোড, এক ক্যান্সারের জন্য এতটা লিম্ফ নোড এত স্টেজের ভিতরে, এতটা লিম্ফ নোড আরেকটু খারাপ, এতটা লিম্ফ নোড আরেকটু খারাপ। সো আবার ওদিকে হলো স্পেসিমেন যদি আপনি অ্যানালাইসিস করেন হিস্টোপ্যাথোলজিতে, এই টিউমারটি বেসমেন্ট মেমব্রেন ভেদ করে ব্লাড ভেসেলকে ইনভলভ করেছে, ইনভ্যাশন করেছে, শুধু তাই না লিম্ফ্যাটিককেও ইনভ্যাশন করেছে, স্ট্রোমাকে ইনভ্যাশন করেছে, অমুক তমুক অনেক ইনফরমেশন। সো এই ইনফরমেশন গুলি কিন্তু ইম্পর্টেন্ট ফর স্টেজিং। কারণ হলো লিম্ফোভাস্কুলার ইনভ্যাশন করলে অমুক স্টেজে দেখা যায়, মানে এটা এত জিনিস আমাদের জানা দরকার নাই, কিন্তু মূল কথাটা শুনেন যে টিউমারটা মিউকসাকে ইনভলভ করেছে শুধু এক ধরনের স্টেজিং হবে। যে টিউমারটা আমি তো স্পেসিমেন পেয়ে গেছি, এই স্পেসিমেন অ্যানালাইসিস করলে আমি বুঝতে পারবো যে এই টিউমারটা শুধু মিউকসাকে ধরছে নাকি সাবমিউকাসে ধরছে, নাকি মাসেল কোটকে ভেদ করছে, নাকি সেরাসকে ভেদ করছে ইত্যাদি, নাকি সিকামের প্যারাক্টাল টিস্যু দিয়ে একটা আসছে সেটাকে ভেদ করছে। এমনকি ব্রেস্টের ক্যান্সার দেখা যায় যে স্পেসিমেন যদি ইয়ে করি, ব্রেস্টের ক্যান্সার ইউজুয়ালি শুড নট ইনভলভ দ্য স্কিন, এখন দেখা গেল যে স্কিন মাইক্রোস্কোপের নিচে দেখা গেল যে স্কিনের টিস্যুতে স্কিন টিস্যুর সাথে অতিরিক্ত ব্রেস্টের সেল আছে, সো স্কিন ইনভলভমেন্ট হয়েছে। এগুলো হিসাব নিকাশ ক্যালকুলেশন করে কিন্তু আমরা স্টেজিং করবো যে না এখানে আসল টিউমারটা অনেক দূরে বের হয়ে চলে আসছে, টি স্টেজটা করা যায়, টি এর সাইজ সম্পর্কে বলা যায়। তো আমরা টিএনএম স্টেজিং এর সাহায্য করবে আফটার সার্জারিতে যে আমরা স্টেজিংটা করব। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট যে আফটার সার্জারি কিন্তু স্টেজিং হতে পারে, এবং আফটার সার্জারি যে স্টেজিং হবে কম্বিনেশন করে সেটা কিন্তু প্যাথোলজিক্যাল স্পেসিমেন অ্যানালাইসিস করে সেটা কিন্তু তখন বলবো আমরা প্যাথোলজিক্যাল স্টেজিং, এবং ইট ইজ দ্য স্টেজিং অ্যাকচুয়ালি রিয়েল গ্রাউন্ডে এটাকে কিন্তু কনসিডার করা হয় যে আমরা ফাইনাল স্টেজিংটা কি হল, প্যাথোলজিক্যাল স্টেজিং। এটার উপরে কিন্তু অনকোলজিস্ট আবার বসবে, সার্জনটা আবার বসবে, হিস্টোপ্যাথোলজিস্ট আবার বসে
সিদ্ধান্ত দিবে যে না এটা খুব খারাপ অবস্থা, এটা লিম্ফ নোড এতগুলো, আমরা প্রথমে এতগুলো লিম্ফ নোড পাই নাই, ধারণাও করি নাই, ইমেজিংও পাই নাই, অপারেশনেও তো এত লিম্ফ নোড পাই নাই, কিন্তু অপারেশনের পরে দেখা হলো যে আরো ছোট ছোট টিস্যুকে কেটে কেটে দেখি যে অনেক লিম্ফ নোড বের হয়েছে ইত্যাদি। সো এইটার উপরে নির্ভর করবে ফার্দার ট্রিটমেন্ট। সো স্পেসিমেন কেটে ফেলার পরে হারিয়ে ফেললে কিন্তু হবে না। সো স্টেজিং আমরা এইভাবে করতে পারি, কত দূরে গেছে। আবার দেখা যায় যে প্রি অপারেটিভলি আমরা যে স্টেজিং করেছি, ইমেজিং দিয়ে বলেন, হিস্ট্রি দিয়ে বলেন, অমুক দিয়ে, ল্যাপারোস্কোপি দিয়ে, প্যাথোলজিক্যাল অ্যানালাইসিস করার পরে দেখা হলো যে টিটা একটু ছোট, আসল আগে একটু বড় পেয়েছিলাম, টিটা আসলে অত বড় না, অথবা এনটা খুব একটা আলট্রাসাউন্ডে আসলে 20টা লিম্ফ নোড বা সিটি স্ক্যানে কিন্তু ইয়েতে আসে নাই এত লিম্ফ নোড, অথবা আলট্রাসাউন্ডে আসেই নাই, স্পেসিমেনে আসলো 20টা লিম্ফ নোড, আলটিমেটলি কিন্তু এটা স্টেজ মাইগ্রেশন হয়ে যায়। মানে ওইটাই যেটা হলো প্যাথোলজিক্যাল স্টেজিং, যেটা সেটাই ফাইনাল, যেটা স্টেজ মাইগ্রেশন হয়ে যায়। এখন ডাউনওয়ার্ড ডিরেকশনে খুব কম আসে। ডাউনওয়ার্ড ডিরেকশনে মানে হলো যে স্টেজ কমে যাওয়া খুব সম্ভাবনা কম। তবে আপনি যদি সার্জারির আগে স্পেসিমেনটা মানে বের করার আগে যদি আপনি বিভিন্ন ফর্মের চিকিৎসা দিয়ে থাকেন, যেমন সার্জারির আগে আপনি কেমোথেরাপি দিচ্ছেন, রেডিওথেরাপি দিচ্ছেন, দেখা গেল যে 2-1টা লিম্ফ নোড শিঙ্ক করে ছোট হয়ে গেছে এবং ক্যান্সার সেল নাই, ওখানে মরে গেছে কেমোথেরাপিতে, টিউমারের সাইজ ছোট হয়ে গেছে, সেটাকে তখন ডাউন স্টেজিং কিন্তু হয়ে যেতে পারে। এবং আমাদের আসলে এই যে সার্জারির আগে যে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিই, এটা কিন্তু উদ্দেশ্য যে ডাউন স্টেজিং করে নেওয়া, যে অনেক বড় ছিল একটু ছোট করে নিলাম, সেক্ষেত্রে প্যাথোলজিক্যাল এক্সামিনেশনে কিন্তু ওরকমই রেজাল্ট আসবে যে হ্যাঁ এই আগে ছিল 5 সেন্টিমিটার, এখন তো পেলাম হচ্ছে 2 সেন্টিমিটার, লিম্ফ নোডগুলি ছোট হয়ে গেছে, অনেকগুলোতে নাই। সো ডাউনওয়ার্ড গ্রেডেও আসতে পারে। স্টেজিং কেন? একই কথা, গ্রেডিং এর মতনই, যে অ্যাপ্রোপ্রিয়েট মেথডস অফ ট্রিটমেন্ট সিলেকশন করা যায়। আর্লি যদি স্টেজ হয়, প্রত্যেকটার আর্লি, লোকালি অ্যাডভান্স অথবা অ্যাডভান্স, প্রত্যেকটার কিন্তু ক্রাইটেরিয়া আলাদা আলাদা এবং পয়েন্ট আলাদা, কিভাবে আমরা করি সেটা আমরা জানবো, চেষ্টা করব, ভয়ের কিছু নেই। তবে এটা তো বুঝতে পারি যে গ্রেডিং যদি ভালো হয় তাহলে তো সেটার জন্য এক ধরনের চিকিৎসা, গ্রেডিং যদি খুবই খারাপ হয়, স্টেজিং ঠিক আছে আমি জানি না, বাট আমি বলার জন্য বলছি, যেটা আর্লির মধ্যে আছে, মানে চারিদিকে অত ছড়াই নাই, টিউমারের সাইজটাও একটু ছোট, লিম্ফ নোডগুলি পাই নাই তেমন, সার্জারিতেও পেলাম না, সার্জারির পরে হিস্টোপ্যাথোলজিস্টও পেল না, তাহলে এটা আর্লি, লিম্ফ নোড কম ধরেছে, মানে লিম্ফ্যাটিক স্প্রেড কম হয়েছে, তাহলে আর্লি। তাহলে এই যে স্টেজিং করছি, বিশেষ করে অপারেশনের আগে, যেগুলো অপারেশনের পরে নয়, তাহলে অপারেশনের আগে যে স্টেজিংটা করছি, এটার উদ্দেশ্য হলো কিন্তু সিলেকশন অফ দ্য ট্রিটমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। যদি স্টেজ অনেক টিউমার বড় থাকে, তাহলে আমাদেরকে কিন্তু বিভিন্ন ফর্মের চিকিৎসা নিউ অ্যাডজুভেন্ট হিসেবে দেওয়া লাগতে পারে, অথবা সার্জারির পরে, আসল চিকিৎসার পরে আবার অ্যাডজুভেন্ট কোনো কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগবে কিনা সেগুলো দেখার জন্য। তারপরে হলো যে রোগীটার প্রোগনোসিস ওভারঅল কেমন হবে। এখন প্রথমেই দেখা গেল যে আপনার লিভারে ছড়িয়ে গেছে, আপনি কি বলবেন যে আপনার কোনো চিন্তা নাই, স্টোমাকের ক্যান্সার লিভারে গেছে, আপনার কোনো চিন্তা নাই, এটা বলবেন? আপনি বলবেন যে না, আপনার তো লিভারে ছড়িয়ে গেছে, এটার প্রোগনোসিস খুব খারাপ হতে পারে, তবে দেখা যাক, আমরা আশাবাদী ইত্যাদি। প্রোগনোসিসটা একটু ইনিয়ে বিনিয়ে পেশেন্টকে বলা যে আপনার সার্ভাইভিলিটি কেমন হবে। একবার তো প্রথমেই বলা যাবে যে আপনি মারা যাবেন এখনই। তারপরে লোকাল রিকারেন্স প্রেডিকশন করা যায়, যেমন গ্রেডিং দেখে করা যায়, স্টেজ দেখে কিন্তু করা যায়, যে আপনার তো এটা আবার হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বাট আমরা চেষ্টা করবো যেন না। তারপরে হলো যে ডিস্টেন্ট মেটাস্টেজ, ওই একই কথা, লিভারে চলে যাওয়ার সম্ভাবনা বা সম্ভাব্যতা বা রিঅ্যাপারেন্স। সো এগুলো কাউন্সিলিং কিন্তু এবং ট্রিটমেন্ট সিলেকশনে কিন্তু লাগবে স্টেজিং। তো স্টেজিং
এখন আমি যে কঠিনটাতে আসি, যে স্টেজিং আসলে বিভিন্ন টিউমারের জন্য বিভিন্নভাবে করা হয়, বাট প্রিন্সিপাল ইজ সেম, যে জায়গায় থাকা, যে জায়গায় ছিল যেই সেই জায়গায় আছে, অথবা একটু দূরে সরে গেছে বা একটু কাছাকাছি জায়গায় কয়েকটা অর্গানকে ধরছে বা একটু কয়েকটা লিম্ফ নোডকে ধরেছে, আর একটা হলো দূরবর্তী প্রান্তে চলে গেছে। তাহলে জায়গায় থাকা টিউমার ছোট হওয়া, ছোট থাকা, লিম্ফ নোড হয়তো ধরেছে, ধরে নাই, অথবা বেশি ধরেছে আর দূরবর্তী প্রান্তে চলে গেছে, সেটাকে বলা হয় মানে ইন লেম্যান টার্মে আমরা বুঝবো যে যদি জায়গায় থাকে অল্প পরিমাণ ছোট মোটো ইত্যাদি, লিম্ফ নোড খুব একটা ধরে নাই, বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, আল্ট্রাসাউন্ড করেছি, সিটি স্ক্যান করেছি, লিম্ফ নোড তো পাই নাই, কোনো জায়গায় তারা বলতে পারে নাই লিম্ফ নোড সম্পর্কে, তাহলে এটা আর্লি স্টেজ। কয়েকটা পাওয়া গেছে, টিউমারটা একটু বড়, চারপাশে মনে হচ্ছে এটা আরো একটু বড় হয়েছে, এটাকে লোকালি অ্যাডভান্স বলবো। আর দূরবর্তী প্রান্তে লিভার, লাং, অ্যাসাইটিস, অমুক সমুক, বোন, ব্রেন ফ্র্যাকচার এগুলো নিয়ে এসেছে, আমরা বলবো মেটাস্ট্যাটিক অ্যাডভান্স ডিজিজ। তাহলে আর্লি, লোকালি অ্যাডভান্স আর মেটাস্ট্যাটিক অ্যাডভান্স ডিজিজ, এই শব্দগুলি আমরা বলবো পরে। তো এই শব্দগুলি বলার জন্য আমরা কতগুলো সিস্টেম ইউজ করি, সেটা হলো এই যে সিস্টেম আপনারা জানেন, আমেরিকান জয়েন্ট ক্যান্সার কমিটি, টিএনএম সিস্টেম, সহজ উপায়, যে টিউমার সাইজ কতটুকু এই সেই, আর নোট কতটুকু, এম কতটুকু, লিম্ফ নোড আর মেটাস্টেসিস হয়েছে কিনা, প্রেজেন্স অর অ্যাবসেন্স। সকল টিউমারের জন্য এগুলো টিএনএম, টিউমারের সাইজ 1 থেকে 2, 5, 7, 10 ইত্যাদি, এগুলো মনে রাখা ভেরি ডিফিকাল্ট। এগুলো আলটিমেটলি কিন্তু ওই স্কেল নিয়ে বসতে হয়, প্যাথোলজিক্যাল স্পেসিমেন নিয়ে এসে স্কেল নিয়ে বসে তারপর লিম্ফ নোড গুনে, মেটাস্টেসিস গুনে, এগুলো কিন্তু পরে কিন্তু আসলে ক্যালকুলেশন করে কিন্তু নির্ধারণ করা হয়। সুতরাং না পারলে একবার ফেল করে দিবে, এটা অসম্ভব ব্যাপার। তবে কিছু কিছু অর্গানের আমরা চেষ্টা করব, যেমন স্টোমাক, কোলন, রেকটাম, ব্রেস্ট, টেস্টিস, ওভারি। তার মধ্যে স্টোমাক তো মানে স্টোমাক, কোলন, রেকটাম মানে হলো এটা হচ্ছে লুমিনাল স্ট্রাকচার। লুমিনাল স্ট্রাকচারের জন্য সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করব, আর ব্রেস্ট আর টেস্টিস এই দুটো আমরা আলাদা করে পড়ব। লুমিনাল স্ট্রাকচারের জন্য টি সাইজটা, যেমন কোলনের ক্যান্সার বা স্টোমাকের ক্যান্সার, ভিতরের দিকে যে লুমেনের ভিতরে টিউমারটা হবে, এটাকে এই টিউমারটা সাইজ আমরা সেন্টিমিটার দিয়ে প্রকাশ করি না, আমরা একটু ডেপথ অফ ইনভেশন মানে মিউকোসা, সাবমিউকোসা, মাসেল, সেরাসকোট, এভাবে যে যত দূরে গেছে সেটার উপর ভিত্তি করে আমরা টি সাইজটা নির্ধারণ করি। আর ব্রেস্টের ক্ষেত্রে, টেস্টিসের ক্ষেত্রে আমরা ব্রেস্ট তো আপনার মিউকোসা টিকোসা কিছু নাই, ব্রেস্টের আমরা সাইজ আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, যে লেস দেন 2 সেন্টিমিটার, 2 থেকে 5, মোর দেন 5 সেন্টিমিটার, এটাই আমরা বেশি ইউজ করি। 2 থেকে 5 আর মোর দেন 5, এটা 2, 5, 2 আর 5 এটা মনে রাখলে হবে। টেস্টিসে ওরকম সংখ্যা নাই, ওইটা আবার একটু আলাদা, সামান্য। যে টেস্টিসের ভিতরের স্ট্রাকচারের ভিতরে থাকলে, টেস্টিস কি বলবো, ভিতরের স্ট্রাকচারে না থেকে আপনার লিম্ফ নোডে গেছে, যেটা কিনা ডায়াফ্রামের নিচে, এটা একটু টেকনিক্যাল। আর এমন লিম্ফ নোডে গেছে ডায়াফ্রামের নিচে উপরে দুটোই ধরছে। আর একটা হলো যে টেস্টিসের টিউমার হেমাটোজেনে স্প্রেড হয়েছে, এক্সট্রা লিম্ফ্যাটিক স্প্রেড হয়েছে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো বললাম যেটা, যে এ বিগ ডিফারেন্স ফর ইচ অর্গান, আর এটা প্রাইমারি সাইটের উপরে নির্ভর করবে। একটু টিউমারের বললাম তো, ব্রেস্টের ক্ষেত্রে সেন্টিমিটার, আর লুমিনালের ক্ষেত্রে আমরা ডেপথ অফ ইনভেশন। তো একটা জিনিস আমরা জানার চেষ্টা করব, দেখি চেষ্টা করি। বলেছি অলরেডি, লিম্ফ নোড তো আমরা বললামই যে নাম্বার অফ লিম্ফ নোড, টি তো টি হলো, আর লিম্ফ নোড আমরা ইউজুয়ালি সকলের ক্ষেত্রে নাম্বার অফ লিম্ফ নোড দিয়ে প্রকাশ করি, যে 1 থেকে 5, 5 থেকে 7। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আই নো, কিন্তু মনে রাখার দরকার নেই। আপনারা তো এইটুকু বলতে পারবেন যে যত বেশি লিম্ফ নোড ইনভলভমেন্ট তত বেশি খারাপ, মানে আর্লি স্টেজের ভিতরে থাকবে না, এটুকু তো বলতে পারবো আমরা। সো আমরা অতটুকুই আমরা জানবো, নাম্বার অফ লিম্ফ নোড। ফাইনালি যেগুলো আমরা
হাতে পাবো না, এক্সামিনেশনে পাবো না, ফাইনালি ইমেজিং এর মাধ্যমে পাবো না, আমরা হিস্টোপ্যাথোলজি স্পেসিমেন কিন্তু ঠিকই পেয়ে যাবো যদি সার্জন উঠায় নিয়ে আসতে পারি। তাহলে আলটিমেটলি ওইটার সংখ্যার উপরেই প্যাথোলজিক্যাল হিস্টোপ্যাথোলজিক্যাল সংখ্যার উপরেই কিন্তু আলটিমেটলি নিম্ন স্টেজিংটা কিন্তু আমরা নির্ধারণ করি। এম তো আমরা জানি যে হিস্ট্রিতে জন্ডিস নাই, হিস্ট্রিতে ব্রেন মেটাস্টেস নাই, হিস্ট্রিতে কাফ নাই, হিউপ্রেস নাই, এদিকে এক্স রে করলাম, আল্ট্রাসাউন্ড করলাম, এগুলোতে কিছু পেলাম না, তার মানে অ্যাবসেন্স অর প্রেজেন্স অফ ডিস্টাল মেটাস্টেসিসকে আমরা এম বলবো। তাহলে বেশিরভাগের ক্ষেত্রে আমরা M0 পাই, মানে কোনো থাকে না। আর যদি অজানা থাকে আমরা MX লিখবো, MX অজানা যদি থাকে, সাহস নাই সার্জনের বা ফিজিশিয়ানের বলার যে এটা অজানা আছে। আর M1 হলো হচ্ছে ইয়েস মেটাস্টেসিস আছে। তাহলে TNM এটাই হলো কাহিনী। তো আমরা মনে হয় অনেকক্ষণ লেকচার ডেলিভারি করে ফেলেছি। আমরা এর লাস্ট অফ এর দ্বিতীয় অংশটুকু আমরা এর পরের লেকচারে হয়তো করব ইনশাল্লাহ। দ্বিতীয় অংশ আমরা এর পরের লেকচারে আমরা করব। আর কিছু আরো মানে অর্ধেক হয়েছে আর কি। তো আই এম ভেরি মাচ হোপফুল যে আপনারা এই গাইডলাইন আপনাদের কাজে দিবে। আর নেক্সট ক্লাস আমার এটার পরিবর্তে বা প্যারালালি আপনাদের অনেকেই রিকোয়েস্ট করছেন বিভিন্ন কোশ্চিন, বিভিন্ন ভাইবার কোশ্চিন অথবা এসসিকিউ কোশ্চিন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে। আমি হোপফুলি সেগুলো আলাপ করবো আপনাদের সেই কোশ্চিনের অ্যান্সার নিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াদ, থ্যাংকস এগেইন অ্যাক্সিস মেডিকেল টিম স্কুলকে, সকলকে ধন্যবাদ যে এই ধরনের ক্লাস আয়োজন করছেন আপনারা, এবং নিশ্চয়ই স্টুডেন্টরা লাভবান হবে। So thank you very much and have a nice good night.